Refreshment. Now we need to start our next lecture. So for that, I would like to introduce our next speaker, Dr. Shobhraji Pramani from Assam Energy Institute, a center of Rajiv Gandhi Institute of Petroleum Technology. Previously, he was an assistant professor in the Department of Chemistry at the National Institute of Technology, Sikkim. That is NIT Sikkim. Dr. Pramani completed his BSc in Chemistry from Vivekananda Mahavidyalaya under the University of Bardhaman in 2011. And then he went on to earn his MSc in 2013 and PhD in 2018 in Chemistry from IIT Guwahati. And his research interest is really focused on nanoscience, including the fabrication of white light emitting materials, sensing of environmental pollutants and biomolecules, and the bionucleation of skilled crude oil using nanomaterials. Beyond his academic and research contributions, Dr. Pramani currently serving as the chairman of Departmental Postgraduate Committee at his institute. So now I request Dr. Pramani to kindly take the stage. Thank you, sir, for introduction. First, I would like to thank this Gandhi Rajiv College and SNPOS Institute for organizing such a beautiful seminar event. So this is rather than a seminar event, it's an interaction session. And I would also like to thank that all the RTCS team and organization for this beautiful order. They are arrangement and this hospitality. So my title of the presentation is the chemistry in petroleum industry. So here we will just tell about that what is the petroleum industry and what are the sciences involved. আমরা জানি যে পেট্রোলিয়াম সায়েন্স নিয়ে সেরকম ইউজি বা পিজি ক্যারিকুলামে সেরকম ভাবে কোনো বেশি কিছু পড়া নেই। তো আমি এখানে একটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি যে একটা মলিকুল পেট্রোলিয়াম মলিকুল থেকে মার্কেটে যাওয়ার জন্য ফর এক্সাম্পল পেট্রোল ডিজেল ইভেন যেটা হচ্ছে আমাদের পেট্রোলিয়াম যে বেস্টিং সেটা আসার জন্য যে লট অফ দ্য প্রসেসের থ্রু দিয়ে যেতে হয়। তো এই যে প্রসেসের মধ্যে অনেক সায়েন্স physics, chemistry, mathematics, computer science are involved. So just I will show you just a brief idea about all these things. তো প্রথমে যাওয়ার আগে একটা গল্প দিয়ে শুরু করা যাক। So if you go for this, if you see at this slide that all this global energy consumption are mostly dependent on this coal, gas and oil. তার মানে বর্তমানে মডার্ন সিভিলাইজেশনে আমরা পুরোটাই হচ্ছে ফসিল ফুয়েলস এর উপর ডিপেন্ডেন্ট। যদিও বিভিন্ন রকম রিনিউয়েবল সোর্সেস নিউক্লিয়ার এখনো এসছে বা আসছে, কিন্তু এদের কম্পারেটিভলি যে পেট্রোলিয়াম বা ফসিল ফুয়েলস এর যে প্রোডাকশন অফ দ্য এনার্জি সেটা এখনো অনেক বেশি এবং এখনো সেই রকম ভাবে এই ব্যাটারি হোক বা রিনিউয়েবল সোর্স সেরকম ভাবে মার্কেটে আসতে পারে। তার একটাই প্রবলেম, এগুলো হচ্ছে কস্টলি এবং সেই তুলনায় ফসিল ফুয়েলস মানে যেটাকে আমরা পেট্রোলিয়াম, কোল, গ্যাস, অয়েল করি সেটা অনেক বেশি সস্তা। তো একটাই প্রবলেম এই ফসিল ফুয়েলসের কি প্রবলেম, মেজর প্রবলেম ইজ দ্যাট কার্বন ডাই অক্সাইড এমিশন। কি এখানে হচ্ছে একটা হিউজ কার্বন ডাই অক্সাইডের পলিউশন হয়, কিন্তু সেটার কম্পারেটিভলি এদের ইউজটা হচ্ছে অনেক বেশি। এবং আমরা দেখবো যে কিভাবে পেট্রোলিয়ামের প্রোডাক্টগুলো ধীরে ধীরে বিভিন্ন প্রসেসের থ্রু দিয়ে আসে। তো
তো এই প্রসেসে যাওয়ার আগে একটু পুরনো ইতিহাস ঘেঁটে দেখা যাক যে কিভাবে পেট্রোলিয়াম এসেছিল। তো পেট্রোলিয়ামের কথাটা এসেছে একটা ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে পেট্রা মানে রক, ওলিয়াম মানে হচ্ছে অয়েল। তো ল্যাটিন শব্দ পেট্রা ওলিয়াম থেকে এসেছে, র অয়েল মানে যেখানেই হচ্ছে আমরা সিদা থেকে মানে রক থেকে যেখানে আমরা অয়েল পাই সেটাকে বলা হয় পেট্রোলিয়াম। এবারে পেট্রোলিয়ামের হিস্ট্রি কিন্তু অলমোস্ট 6000 বছরের পুরনো। মানে আমরা যদি পুরনো মেসোপটেমিয়ান সভ্যতা বা হচ্ছে সিন্ধু সভ্যতা বা মিশরীয় সভ্যতা দেখে থাকি তো সেখানে দেখতে পাবো পেট্রোলিয়ামের ব্যবহার। কিন্তু সেখানে লোকজন তখন পেট্রোলিয়ামের অ্যাজ এ ফুয়েল হিসাবে কিভাবে ব্যবহার করা হয় সেটা জানতো না। তারা কিভাবে ইউজ করেছে, তোমরা হয়তো অনেকে মুভিতে বা দেখেছো যে মিশরীয় সভ্যতাতে মমির ব্যবহার। এবং মমি কি করা হয়, মমি হচ্ছে যে একটা বডিকে কিভাবে লং টাইমে প্রিজার্ভ করে রাখা যায়। তো এই লং টাইম প্রিজার্ভেশনের জন্য কি করা হয়, তার ভিতরের যে ডিকম্পোজেবল পার্ট সেগুলোকে বের করে শুধুমাত্র স্কিনটাকে রাখা হয় এবং ডিকম্পোজেবল পার্টের মধ্যে এমন কিছু ফিল আপ করা হয় যেটা লং টাইমে সাস্টেনেবল। তো এখানে কি ব্যবহার করা হতো, বিটুমিন। মিশরীয় সভ্যতাতে বিটুমিন মানে যেটা পিচ, আমাদের রাস্তাতে পিচ ব্যবহার করা হয়, সেই বিটুমিন বডির ভিতর থেকে যত ডিকম্পোজেবল পার্ট বের করে দিয়ে পিচ ভরে দেওয়া হতো এবং সেটাকে লং টার্ম প্রিজার্ভেশনের জন্য। এবং এই পিচ ব্যবহার করে এর আগে দেখা গেছে মেসোপটেমিয়ান এবং সিন্ধু সভ্যতা, অনেকে হয়তো মহেঞ্জোদারো সিনেমা দেখে থাকবে, সেখানে তো ওই সিন্ধু সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতাতে এই পিচকে ব্যবহার করা হয়েছে বাড়ির ছাদ তৈরির জন্য, বাড়ির এই কংক্রিটের এই সমস্ত কিছুর জন্য। তো এবং এই 6000 বছরের পুরনো, এটা তো গেল প্রাচীন ইতিহাস। এরপরে কখন তাহলে পেট্রোলিয়ামটা আমাদের এই ইন্ডাস্ট্রিটা স্টার্ট হলো এবং কিভাবে এখন অবধি আমাদের সমস্ত এই জীবনে মানে প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটাই দেখব। তো মডার্ন পার্সপেক্টিভ মানে মডার্ন এই যে এখন যে বর্তমান এরা, এটা শুরু হয় 1850 সাল নাগাদ, যখন প্রথম মিডল ইস্টের একটা জায়গা আজারবাইজান, যেটাকে বাকু এরিয়াতে প্রথম অয়েলের একটা খবর মানে অয়েল ড্রিলিং করা হয়। মানে জাস্ট ওখানে 70 ফিট ড্রিলিং করে ওখানে একটা ক্রুড অয়েল মানে খনিজ তেল পাওয়া গেছিল। 70 ফিট মানে আমাদের এখানে তো একটা টিউবওয়েলের জন্য 100 ফিটের বেশি ড্রিলিং করতে হয়। তো ওখানে প্রথম ওই 1848 সালে প্রথম ওখানে পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে ক্রুড অয়েল। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, পেট্রোলিয়াম আর পেট্রোল কিন্তু আলাদা। পেট্রোলিয়াম মানে হচ্ছে যেটা হচ্ছে একদম র ক্রুড অয়েল মাটি থেকে পাওয়া যায়, মাটির নিচ থেকে। পেট্রোল কি, পেট্রোল হচ্ছে পেট্রোলিয়ামকে পিউরিফাই করে একটা পার্ট। সো পেট্রোলিয়ামের মধ্যে থেকে পিউরিফাই করে ডিজেল, পেট্রোল, কেরোসিন, গ্যাসোলিন অনেক কিছু পাওয়া যায়। তাই ডোন্ট বি কনফিউজ, মানে পেট্রোলিয়াম আর পেট্রোল আলাদা। পেট্রোলিয়াম মানে ওখানে একটা র মেটেরিয়াল ক্রুড অয়েলকে বোঝায়। তো প্রথম 1848 সালে এরকম ক্রুড অয়েল ডিসকভারি হয় এবং 1859 সালে ইউএসএ পেনসিলভেনিয়া স্টেট প্রথম কেরোসিন প্রোডাকশন স্টার্ট করে। এবং কেরোসিন প্রোডাকশন ওই যে 1859 সালে শুরু হলো, সেটাই হচ্ছে জার্নি অফ দা মডার্ন পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি। এরপরে অনেক জল গড়িয়েছে ইতিহাসে এবং অনেক কিছু টেকনোলজি এসেছে। ফার্স্ট গ্যাসোলিন ইঞ্জিন 1891 সালে ফার্স্ট ডিসকভারি হয়। গ্যাসোলিন ইঞ্জিন মানে পেট্রোল ইঞ্জিন, যেটাকে বলা হয় ফিজিক্সে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন 1891 সালে আসার পর এরপর অনেক কিছু হয়েছে। কিন্তু যেভাবে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে গেছে সেভাবে কিন্তু পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে অতটা বেশি অ্যাডভান্স হতে পারেনি। তার একটা এক্সাম্পল হচ্ছে 2021 সালে কেবলমাত্র এখনো অবধি অটোমেটেড ড্রিলিং, মানে আমরা দেখেছি যে টিউবওয়েল ড্রিলিং করার জন্য ড্রিল করা হয়, ফুললি অটোমেটেড ড্রিলিং এসেছে জাস্ট 2021। তার কারণ কি, তার একটাই কারণ, পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এবং ড্রিলিং ইজ এ হিউজ চ্যালেঞ্জিং এন্ড ভেরি ডেঞ্জারাস। কেন সেটা আমরা পরে বুঝবো। এবং এই প্রসঙ্গে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, হয়তো আমি অনেকে জানে না, যে 1850 শতকে কেরোসিন আবিষ্কার হওয়ার আগে, তার আগে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে হোয়েল অয়েল, মানে তিমি মাছের তেল। তো তিমি মাছকে শিকার করে সেখান থেকে তাদেরকে ব্লাবার বলে, ব্লাবার মানে হচ্ছে তিমি মাছের স্কিনটাকে ব্লাবার বলা হয়, কারণ এটা হচ্ছে ভীষণ ফ্যাটি, হয়তো এতটা মোটা। তো সেগুলোকে কেটে বয়েল করা হতো এরকম ভাবে, এবং বয়েল করে ওখান থেকে অয়েল এক্সট্রাক্ট করা হতো এবং সেটাকে অ্যাজ এ ফুয়েল ইউজ করা হতো। তো তখন একটা হিউজ ওয়েল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। এবং অনেক ক্ষেত্রে
দেখা গেছে এর উপরে ডকুমেন্টারি আছে, অনেক মুভিও আছে, যে সমুদ্রে ওই তিমি মাছকে শিকার করে ওখানে চামড়াটাকে কেটে ওখানে সমুদ্রে ওকে গরম করে তেল তৈরি করছে এবং তারপর ওটাকে বিক্রি করছে। তো 1850 শতকের পর এটা কমে যায়, কারণ তিমি মাছেরও প্রচুর শিকার হয়েছিল বলে, এবং তারপরে ফুয়েল ফসিল ফুয়েল আসার পরে এটা আরো কমে যায়। তো এটা তো গেল ওয়ার্ল্ড হিস্ট্রি। আমাদের ভারতের পেট্রোলিয়ামের হিস্ট্রিটা কেমন সেটা আরো ইন্টারেস্টিং, সেটা দেখবো। হয়তো অনেকেই জানে না যে ভারতে প্রথম আসামে তেল পাওয়া গেছিল হাতির পায়ের থেকে। কেউ কি জানেন? সো এই হাতির পায়ে, এটা হচ্ছে যদি কেউ কোনোদিন আসামে ডিগবয় ভিজিট করেন ওখানে দেখতে পাবেন, যেটা হচ্ছে ডিগবয় সেন্টিনারি মিউজিয়ামের আগে এরকম একটা বানানো আছে যে ওয়েলকাম টু দ্য বার্থ প্লেস অফ ইন্ডিয়ান অয়েল ইন্ডাস্ট্রি, এবং সেখানে একটা হাতির ছবি দেওয়া আছে। তো এখানে গল্পটা হচ্ছে প্রায় 1860-70 নাগাদ যে ব্রিটিশরা ওখানে রেল লাইন বাঁধার কাজ করছিল, এবং আসাম হচ্ছে পুরোটাই হচ্ছে জঙ্গল এবং পাহাড় এলাকা। তো ওই জঙ্গল এবং পাহাড় এলাকায় হাতিকে ব্যবহার করে ওই রেল লাইন বাঁধার যে ভারী ভারী জিনিসপত্র সেগুলোকে বয়ে আনা হতো। এবার বয়ে আনার জন্য তখন জঙ্গলের ভিতর দিয়ে যখন হাতিগুলো আসতো, তখন ওখানকার যারা ওয়ার্কার এবং যারা কিছু ব্রিটিশ ইঞ্জিনিয়ার তারা দেখছে হাতির পায়ে কিছু তরল চটচটে পদার্থ লেগে আছে। তো ওরা পরে ওটাকে 2-3 বার দেখেছে, তারপরে ওখান থেকে স্যাম্পল কালেক্ট করে ইংল্যান্ডে পাঠায়, এবং ইংল্যান্ডে গিয়ে অ্যানালিসিস করে জানতে পারে এটা ক্রুড অয়েল, মানে এটা হচ্ছে খনিজ তেল। তারপর ওটাকে ওখান থেকে ব্রিটিশরা তারপর ইঞ্জিনিয়ার নিয়ে আসে, এবং ফার্স্ট ডিগবয়, আসামের ডিগবয়ে প্রথম ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট কমার্শিয়াল ড্রিলিং, মানে ড্রিলিং শুরু হয়। এবং তারপর 1901 সালে ডিগবয় রিফাইনারি, যেটা হচ্ছে এশিয়ার ফার্স্ট রিফাইনারি মানে যেখানে ওই খনিজ তেলটাকে নিয়ে গিয়ে পিউরিফাই করা হয় এবং যেখান থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট পাই। তো সেটা হচ্ছে এশিয়ার ফার্স্ট রিফাইনারি এবং স্টিল ইটস ওয়ার্কিং কন্ডিশন। So it's already declared by the government that it is a heritage refinery ঘোষণা করা হয়েছে। এরপর ইন্ডিপেন্ডেন্সের পর 1956 এবং 1959 সালে ওএনজিসি, অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কমিশন, অয়েল ইন্ডিয়া লিমিটেড, আইওসিএল, মানে যার হচ্ছে এলপিজি সিলিন্ডার আমরা দেখি, তো আইওসিএল এস্টাবলিশ হয়, এবং এরপর ধীরে ধীরে আমাদের দেশেও পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি এরকম ভাবে গড়ে উঠতে থাকে। তো এই যে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি থেকে তো আমরা যে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল পেলাম, তো এই ক্রুড অয়েলটাকে ফাইনাল প্রোডাক্টস, যেটাকে আমরা ইউজফুল প্রোডাক্ট বলে থাকি, সেই ইউজফুল প্রোডাক্টে পাওয়ার জন্য একটা লট অফ দ্য প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং আমরা তার কিছুটা পোরশন দিব, কারণ এটা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি ইটসেলফ ইজ এ হিউজ সায়েন্স। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, আমি ইঞ্জিনিয়ারিংটা বাদ দিয়েই বলছি, ইঞ্জিনিয়ারিং তো অবশ্যই দরকার, কিন্তু তার পিছনে কিছু, এবং এগুলো খুব সায়েন্স প্রচুর ইনভলভ, তো তার কিছুটা পোরশন বুঝবো, কারণ এই স্বল্প সময়ে অতটাও সম্ভব নয়। তো ফার্স্ট হচ্ছে যে আমাদের মাটির নিচে তো তেল আছে বা যাই আছে, কি করে বুঝবো? তার জন্য প্রথম আমাদেরকে করতে হয় জিওলজিক্যাল সার্ভে, যে কোথায় আছে তার জন্য একটা সার্ভে করা হয়, তারপর সেখান থেকে ড্রিল করে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অফ পেট্রোলিয়াম হয়। এরপর ওই যেটা আমি পেলাম ক্রুড অয়েল, সেটাকে ট্রান্সপোর্ট করে পাঠানো হয় রিফাইনারিতে, এবং রিফাইনারির পর ওখান থেকে আমরা ডিফারেন্ট প্রোডাক্ট পাই। এবং এখনো পর্যন্ত যে আমরা যত কেমিক্যাল প্রোডাক্টস, পলিথিন, কোনো পেট্রোলিয়ামের যে কোনো ইন্ডাস্ট্রিতে এই যে ফার্টিলাইজার, তারপরে যে কসমেটিক্স প্রোডাক্টস, এর মেইন কমোডিটিসই হচ্ছে ক্রুড অয়েল। এই জন্য ক্রুড অয়েলকে বলা হয় মাদার অফ অল কমোডিটিস। মানে ক্রুড অয়েল যদি না থাকে তাহলে যে মোস্ট অফ দা পেট্রোলিয়াম রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট আছে সেগুলোই পাওয়া যাবে না। এবং শুধুমাত্র সেটা নয়, পেট্রোকেমিক্যাল অনেক প্রোডাক্ট আছে যেগুলো এর উপর ডিপেন্ডেন্ট, সেগুলো আমরা দেখব। তো কিভাবে পেট্রোলিয়াম তৈরি হলো এটা তো আমরা সবাই জানি, কিভাবে হয়েছিল, ছোটবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 3-4 এর বইয়ে। প্রাণীগুলো মাটির নিচে চাপা পড়ে তাদের ইয়ে থেকে, হ্যাঁ, যে গাছ বা জীবজন্তু সেগুলো মাটির নিচে চাপা পড়ে ধীরে ধীরে দীর্ঘদিন ধরে চাপ এবং তাপের প্রভাবে এটা তৈরি হয়েছে। এবং যেগুলো যে গাছ ছিল সেগুলো হচ্ছে মোস্টলি কোলে কনভার্ট হয়েছে, এবং বাকি সেগুলো হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস। এবং যেটা কোল, যেটা বলে কয়লা, সেটা হচ্ছে তার জন্য বেশি চাপ এবং তাপের দরকার হয় না, এই জন্য এটা সারফেসেই পাওয়া যায়। মানে এর জন্য হয়তো আমি 1000 ফুট নিচে গেলেই পাবো। আসামের দিকে তো পাহাড় খুঁজলেই কয়লা পাওয়া যায়, মানে কিছু কেউ পাহাড়ে গিয়ে এমনি কেউ খুঁড়ে যাও, ওখানে এমনি কয়লা পেয়ে যাবে। তো এই জন্য কয়লা নিয়ে বা কোল মাইনিং যেটা বলে, এটা অতটা চ্যালেঞ্জিং নয়,
কারণ এর মধ্যে কিছু নেই। বেসিক্যালি হচ্ছে যে আগেকার দিনে কয়লা কিভাবে খনন করা হতো, যে লেবার পাঠিয়ে সেখান থেকে তারা কেটে কেটে তুলে আনতো, এটা ম্যানুয়ালি। এখন তো নাহলে অনেক অটোমেটেড হয়েছে, অটোমেটেড করে ওখান থেকে কোল মাইনিং। এর মধ্যে কোনো চ্যালেঞ্জিং টাস্কটা নেই। কিন্তু যখনই কোনো অয়েল অ্যান্ড গ্যাস, দ্যাট মিনস দ্যাটস এ ফ্লুইড অ্যান্ড লিকুইড, আর ফ্লুইড অ্যান্ড লিকুইড হলে কি আসবে? প্রেসার। তো এই প্রেসার এবং হচ্ছে একটা আমাকে কতটা ডেপথে যেতে হবে, অলমোস্ট 10,000 ফিট, মানে যেটা মাটির সারফেস থেকে প্রায় 4 to 5 কিলোমিটার। তো এত নিচ থেকে ওটাকে তুলে আনা হচ্ছে একটা ভীষণ চ্যালেঞ্জিং টাস্ক। এটা হচ্ছে অর্গানিক থিওরি, আমরা সবাই জানি, ছোট থেকে পড়ে আসছি। কিন্তু এর পাশাপাশি আরো একটা থিওরি আছে যেটাকে বলা হয় ইনঅর্গানিক থিওরি। ইনঅর্গানিক থিওরি কি বলছে, যে মাটির নিচে ক্যালসিয়াম কার্বনেট বা এরকম এই সমস্ত যে সমস্ত মিনারেলস আছে সেগুলো ধীরে ধীরে ক্যালসিয়াম কার্বাইডে কনভার্ট হয়। ক্যালসিয়াম কার্বাইড তোমরা জানো কোথায় ব্যবহার হয়? হ্যাঁ, ফল বাগান। কার্বাইড, তো এই কার্বাইড যখন হচ্ছে ওয়াটারের প্রেজেন্সে দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাসিটিলিন গ্যাসে কনভার্ট হয়। এটা হচ্ছে অ্যাসিটিলিন হচ্ছে C2H2 সবথেকে ছোট মলিকিউল। তো এইটা যখন লং টেম্পারেচার, লং টাইম ফর হাই টেম্পারেচার এবং প্রেসারে থাকে, তখন এটা ধীরে ধীরে লঙ্গার হাইড্রোকার্বনে পরিণত হয়, মানে 10, 12 কার্বন চেনে পরিণত হয়। ওকে, তো বেসিক্যালি লোকজন সবাই অর্গানিক থিওরিটাকে বেশি প্রেফারেন্স দেয়, বাট স্টিল দেয়ার ইজ ইনঅর্গানিক থিওরি, এটাও আছে। মানে এটাকেও এমন নয় যে এটাকে নাল এন্ড হোয়াইট করে দেওয়া যায়। তো এটা তো গেল অরিজিন অফ পেট্রোলিয়াম। তো আমরা কি করে বুঝবো যে পেট্রোলিয়াম যেটা তৈরি হওয়ার পর এটা কিভাবে, এখানে তো তৈরি হয়ে গেল, এটা কিভাবে একটা রিজার্ভায়ার তৈরি করে? মানে তৈরি হওয়ার পরে কি সঙ্গে সঙ্গে আমি ওখানে তেল পেয়ে যাব? না, সেটা নয়। কারণ তো আমরা এখানে প্রথমে কি দেখলাম, যে পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয় দীর্ঘদিন ধরে যখন ধীরে ধীরে চাপা পড়ে থাকে, তাহলে সেই শিলাগুলোকে কি শিলা বলে? পাললিক শিলা, দ্যাট মিন্স সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক মানে হচ্ছে স্যান্ডস্টোন, লাইমস্টোন, মানে হচ্ছে বেলে পাথর, কাদা পাথর, এগুলোকে বলা হয়। তার মানে তুমি মাটির নিচে যেখানে তুমি সেডিমেন্টারি রক পাবে, একটা তোমার হিন্ট যে ওখানে আমি পেট্রোল পেতে পারি, পেট্রোলিয়াম। তো এবার এই সেডিমেন্টারি রকগুলো হচ্ছে ভীষণ পোরাস আর পারমিয়েবল। পোরাস মানে ছোট ছোট ছিদ্রযুক্ত, মানে স্পঞ্জের মতো, এবং পারমিয়েবল মানে তাপ ছড়িয়ে লিকুইড ট্রাভেল করতে পারে। তাহলে কি হচ্ছে, এই যে প্রথমে আমার এই সোর্স রক যেটাকে বলে, এর মধ্যে তেলটা তৈরি হলো, এরপরে তেলটা কিন্তু এই পোরাস এবং পারমিয়েবল বলে এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যাবে, এবং এটাকে বলে মাইগ্রেশন। এই মাইগ্রেশনটা কত দূর হবে? যতক্ষণ না কোনো একটা বাধা পাচ্ছে। বাধাটা কে বাধা দেবে? বাধাটা হচ্ছে কোনো মেটামরফিক রক অথবা ইগনিয়াস রক, মানে রূপান্তরিত শিলা বা আগ্নেয় শিলা, যেটার মধ্যে কোনো পোরাসিটি নেই। মানে যখনই আমি এর উপরে একটা কোনো আগ্নেয় শিলা বা রূপান্তরিত শিলা চলে আসবে, তখন আর কিন্তু এই অয়েলটা ট্রাভেল করতে পারবে না, তখন ওখানে ধীরে ধীরে জমতে থাকবে। সো দ্যাট ইজ নোন অ্যাজ দ্য রিজার্ভায়ার, অয়েল রিজার্ভায়ার। আমাদের কাজ হচ্ছে এই রিজার্ভায়ারগুলোকে খুঁজে বের করে সেখান থেকে অয়েল এক্সট্রাক্ট করা। এবার এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই যে যদি এখানে কোনো ক্যাপ রক না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, কিছুটা সেরকমই। এখানে যদি কোনো ক্যাপ রক না থাকে, এখানে যদি কিছু ক্র্যাক বা কোনো ফাটল থাকে, তাহলে ধীরে ধীরে ওটা সিপেজ অফ অয়েল হবে সারফেসে। এবং লাকিলি যে কারণে আমরা হাতির পায়ের নিচে তেলটা পেয়েছিলাম, কারণ ওখানে কোনো ক্যাপ রক কিছু ছিল না, এবং কোনোভাবে অয়েলটা ক্র্যাক দিয়ে সিপেজ হয়ে সারফেসে চলে এসেছিল, এবং ওর উপর দিয়ে যখন হাতি গেছে তখন ওর পায়ে তেল দেখা গেছে। তো এইটা একটা যেমন হচ্ছে ভালো জিনিস, আমরা সেই জন্য জানতে পেরেছি। কিন্তু একটা খারাপ জিনিস হচ্ছে তোমার রিজার্ভার থেকে অয়েল লস হবে। তো কেউ চায় না যারা অয়েল ইন্ডাস্ট্রিতে যেরকম একটা কোনো ক্র্যাক পাওয়া যায়। ওকে, সো দিস ইজ নট অ্যাকুমুলেশন অফ অয়েল ইন রিজার্ভার। এবার তো আমি তো দেখলাম যে ঠিক আছে, যে মাটির নিচে আমাদের মাদার নেচার সমস্ত কিছু একটা সাজিয়ে রেখেছে, আমাদের একটা হাইড এন্ড সিক গেমের মতো। আমাদের কাজ হচ্ছে সেটাকে খুঁজে বের করা। তো কিভাবে আমরা খুঁজে বের করবো? এর জন্য প্রথম কাকে ডাকা হয়? জিওলজিস্ট, জিওলজিক্যাল সার্ভে বা হচ্ছে আরো যে জিওলজিস্ট টিম আছে তাদেরকে ডাকা হয়, তোমরা খুঁজে বের করো। এবং এখানে নট অনলি জিওলজিস্ট, ফিজিসিস্ট এন্ড যারা হচ্ছে ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার প্রোগ্রামিং স্পেশালিস্ট, তাদের সকলের ইনভলভমেন্ট দরকার, তবেই আমি ডেটা পাবো। তো কিভাবে করা হয়? এর জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে সিসমিক সার্ভে। সিসমিক সার্ভে কি? সাউন্ড ওয়েভ পাঠানো হয়। তো সাউন্ড ওয়েভ পাঠিয়ে এই যেখানে যে ইয়েলো কালারের এগুলো দেখছো, এগুলো হচ্ছে ডিফারেন্ট রক ফর্মেশন।
রক ফর্মেশন মানে কি, যখন প্রাগৈতিহাসিক যুগে যখন পৃথিবী তৈরি হয়েছিল তখন বিভিন্ন রকমের এই টেকটনিক প্লেটস, এই প্লেটস গুলোর মুভমেন্টের জন্য বিভিন্ন রকমের লেয়ার তৈরি হয়েছিল। তো জিওলজিক্যাল ল্যাঙ্গুয়েজে এই একটা লেয়ারের এগুলো বলে ফর্মেশন। তো যখনই পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি বা জিওলজিতে ফর্মেশন মানে বুঝতে হবে তোমার এই বিভিন্ন রকের লেয়ারের কথা বলা হচ্ছে, রক ফর্মেশন। তো এই রক ফর্মেশনের জন্য কি করা হয়, একটা তোমাকে একটা সাউন্ড ওয়েভ ক্রিয়েট করতে হবে। তার জন্য কি উপায়, আইদার তুমি একটা ভাইব্রেটর ট্রাক নিয়ে গিয়ে সেখানে একটা ভাইব্রেশন ক্রিয়েট করছো, অথবা আর কি হতে পারে সাউন্ড ওয়েভ ক্রিয়েট করার জন্য ইজিয়েস্ট ওয়ে একটা ব্লাস্ট করানো, ইজিয়েস্ট হচ্ছে একটা ব্লাস্ট করানো সাউন্ড ওয়েভ ক্রিয়েট। তো মাটির নিচে কিছুটা নিচে আমি একটা ব্লাস্ট করাবো, এরপরে কি হবে যে আমার সেটাকে দেখতে হবে যে কোন কোন লেয়ার থেকে রিফ্লেক্ট হয়ে আসছে এবং সেটাকে রেকর্ড করতে হবে। রেকর্ড করার জন্য কি জিওফোন, জিওফোন মানে রিলায়েন্স জিওফোন না, জিওফোন মানে জিওলজিক্যাল ফোন, মানে জিওলজি সেটাকে বলা হয় রিসিভার। তো আমি যেখানে আছি বর্তমানে শিবসাগর এরিয়া, এটা হচ্ছে ডিব্রুগড় এবং গোরাটের মাঝামাঝি এবং এটা পুরোটাই অয়েল ফিল্ড। তো আমি যখন প্রথম ওখানে যাই ওখানে মাঝে মাঝে দেখতাম এরকম ভাবে বিশাল এরিয়া 1-2 কিলোমিটার জুড়ে এরকম সব রিসিভার একটা মানে একটা লম্বা লাঠির মতো মাটির মাঝে পড়তে আছে এবং ওয়্যার দিয়ে কানেক্টেড। তো প্রথমে আমরা বুঝতে পারতাম না কি, পরে পরে যারা পেট্রোলিয়ামের যারা ফ্যাকাল্টি তাদেরকে জিজ্ঞেস করলাম, তারপরে ব্যাপারটা বুঝলাম যে মাঝে মাঝে যেগুলো হচ্ছে অয়েল ফিল্ড সেখানে হচ্ছে এরকম সার্ভে করা হয়ে থাকে। তো এটা হচ্ছে সিসমিক সার্ভে। তো এখান থেকে যে রিফ্লেকশন আসবে সেই ডেটা থেকে আমি বুঝতে পারবো যে সাউন্ড ওয়েভটা যে রক থেকে যে রিফ্লেকশন আছে একরকম হবে, আর আমার তার মাঝে যদি লিকুইড থাকে তার একটা অন্যরকম প্যাটার্ন হবে। এবং সিমিলারলি যখন আমি সমুদ্রের মাঝে দেখি সেখানে একই রকম ভাবে মেরিন সিসমিক সার্ভে করা হয়। তো ওখানে একই রকম ভাবে সোনার যেটা বা হচ্ছে সাউন্ড ওয়েভ ক্রিয়েট করে দেখা হয়। এবার এইটা হচ্ছে 2 ডাইমেনশনাল ডেটা, এখান থেকে যে হয় সেটা যে ডেটা পাওয়া গেল। এখানে যে তুমি দেখছো যে ডিফারেন্ট কালারের লাইন, এগুলো হচ্ছে একটা অয়েলের লেয়ার। তো আমি যদি এখানে অর্থাৎ সাসপেক্ট করছি যে এখানে একটা অয়েল যেতে পারি, এটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি যেটাকে বলা হয় 3D ম্যাপিং। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল। তো এখান থেকে মাচ মোর অ্যাকিউরেট ডেটা পাওয়া যায়। মানে আমি পেয়ে গেলাম যে হ্যাঁ এই এরিয়াতে একটা তেল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি ড্রিলিংটা করবো কোথায়? কারণ আমার ড্রিলিং তো বিরাট এরিয়া দিতে হবে না, এটা হার্ডলি হয়তো 10 ইঞ্চ বা হয়তো 12 ইঞ্চের একটা বোরিং হবে। তো সেইটা আমি কোথায় করব? সেটা হচ্ছে 3D ডেটা দিয়ে মাচ মোর অ্যাকিউরেট পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে একটা রিজার্ভার আছে মাটির নিচে, এবং যখন মাল্টিপল রিজার্ভার একই জায়গায় পাওয়া যায় তাকে বলা হয় অয়েল বেসিন। আমাদের ইন্ডিয়াতে এখনো অবধি অ্যাক্টিভ বেসিনের সংখ্যা হচ্ছে মাত্র 7টা। তো অয়েল বেসিনের মধ্যে কৃষ্ণা গোদাবরী বেসিন, মুম্বাই অফশোর, আসাম সেল, আসাম আরাকান ফোল্ড বেল্ট এন্ড কামবে, এইটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ বেসিন। তো তোমরা জানো হিমালয় কিভাবে তৈরি হয়েছিল? এর আগে কোন একটা সাগর ছিল, কি নাম? তেতিস সাগর। তো বলা হয় যে এটা তো মানে এক্স্যাক্টলি বলা মুশকিল যে তেতিস সাগর কেমন ছিল, বা জিওলজিক্যাল সার্ভে বা কেস ডিটারমিনেশন করে যেটা পাওয়া গেছে, যে ধরা হয় যে জিওলজি যে তেতিস সাগর এখানে ছিল সেটা পরবর্তীকালে হিমালয় হয়েছে, এবং ওই তার মানে ওখানে প্রচুর জীবজন্তু মারা গেছে, এবং ওই এরিয়াতে তুমি সবথেকে বেশি পেট্রোলিয়াম পাওয়ার চান্স বেশি। এবং এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আসাম আরাকান ফোল্ড বেল্ট বলা হয়, আসাম আরাকান ওই রিজিয়ন। ওকে, তাহলে এরপরে আমরা দেখি যে আমরা তো এতক্ষণ অবধি দেখে নিলাম যে হ্যাঁ পাওয়া গেছে। তো জিওলজিক্যাল সার্ভে টিমের কাজ হলো যে ডেটা হ্যান্ডওভার করে দেওয়া কাকে? এই ওএনজিসি, অয়েল ইন্ডাস্ট্রি, এদেরকে। ওদের আছে এক্সপ্লোরেশন টিম। এই এক্সপ্লোরেশন টিমের কাজ হচ্ছে ড্রিল করে ড্রিলিং করা, মানে তাদের কাজ হচ্ছে ড্রিলিং টিম শুধু ড্রিল করবে, শুধু ড্রিল করে এর 11টা হ্যান্ডওভার করে প্রোডাকশন টিম। তো ড্রিল করার জন্য এখানে হচ্ছে সবথেকে অয়েল ইন্ডাস্ট্রির একটা চ্যালেঞ্জিং কাজ হচ্ছে ড্রিলিং। তার কারণ হচ্ছে টেম্পারেচার এন্ড প্রেসার। যখন আমি ড্রিলিংটা করছি, জেনারেলি আমরা যখন অয়েলের জন্য ড্রিলিং করা হয়, এটা এভারেজ অন অ্যান এভারেজ 6000 টু 10000 ফিট ডেপথ কভার করতে হবে। মানে 10000 ফিট মানে অলমোস্ট 3 টু 4 কিলোমিটার। এবার আমি যত মাটির নিচে যাব প্রেসার তত বাড়বে, এবং প্রেসার ইজ অলমোস্ট 5000 টু 10000 psi। psi মানে পাউন্ডস পার স্কয়ার ইঞ্চ। আমাদের নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসার কত? 1 atmosphere equivalent to psi psi একটা বেলুনের মধ্যে কতটা প্রেসার হতে পারে?
1 অ্যাটমসফিয়ার বেশি না কম? So roughly PSI আমাদের atmospheric pressure around 14.7 PSI এবং একটা বেলুনের মধ্যে almost 15 PSI মতো প্রেসার থাকে। তো একটা আমার ওয়াইল ফিল্টার ভিতরে প্রেসার হচ্ছে 5000 to 10000, মানে হিউজ প্রেসার। এবার আমরা যদি বেলুনটাকে সাডেন প্রেয়ার্স করি কি হয়? একটা ব্লাস্ট হয়। তো আমার 15 PSI এরকম ব্লাস্ট হচ্ছে, তো আমি যদি 10000 PSI আমি ড্রিলিং করার সময় যদি কোনো মিসআপ হয়, 10000 PSI যে ব্লাস্ট হবে সেটা কতটা হিউজ হতে পারে? হিউজ। তো এই জন্য এটা হচ্ছে সবথেকে বেশি চ্যালেঞ্জিং এবং এর জন্য প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে নট অনলি ইন ইন্ডিয়া, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবার হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে টেম্পারেচার। আমরা যত নিচের দিকে যাব টেম্পারেচার তত বাড়তে থাকবে এবং ইটস মোস্ট অফ দ্য অয়েলের টেম্পারেচার হচ্ছে 60 to 200 ডিগ্রি সেন্টিগ্রেড ভ্যারি করে। বাট অয়েল হচ্ছে ক্রুড অয়েল মেইনলি হচ্ছে মিক্সচার অফ ডিফারেন্ট হাইড্রোকার্বন আর ওর মধ্যে কিছু সল্ট ওয়াটার সব মিক্সচার থাকে। তো তার মানে একটা ভিসকোসিটি থাকবে ফ্লুইড। তো টেম্পারেচারের সঙ্গে ভিসকোসিটি কি রিলেশন? টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি কমে। তার মানে আমার অয়েলের ভিতরে টেম্পারেচার হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে ওখানে যে অয়েলটা পাবো তার ভিসকোসিটি হবে অনেক কম, মানে ফ্লুইডিটি বেশি হবে। আমি এটাকে তুলে যখন আমি 30 আর 40 ডিগ্রিতে নিয়ে আসবো তখন কি হবে? অলমোস্ট ভিসকোসিটি একদম মানে ভেরি হাই হবে এবং এটা অয়েলটার মোবিলিটি লুজ হয়ে যাবে। তার মানে আমি যত এটাকে ধীরে ধীরে তুলছি এর মোবিলিটি লস হচ্ছে। তার মানে এটাকে তেলটাকে তুলে আনাটা একটা বিরাট চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, কারণ এর মোবিলিটিটা কমছে। সো দিস ইজ দ্য মোস্ট চ্যালেঞ্জিং টাস্ক। এবং জেনারেলি জানা যায় যে 60 to 120 ডিগ্রি সেন্টিগ্রেড যেখানে থাকে সেখানে হচ্ছে মোস্টলি গোল্ডেন জোন ধরা হয় এবং এই গোল্ডেন জোনটা হচ্ছে আসামের মধ্যে পড়ে বলে আসামে এত অয়েলের এত বেশি ডিমান্ড। দিস ইজ ওয়ান ইনফরমেশন কি এখনো অবধি রাশিয়া একটা ডেপথ কভার করেছে 40000 ডেপথ, 40000 ফিট ডেপথ, যেটা কিন না ওয়ার্ল্ডের লংগেস্ট অয়েল ওয়েল। অন অ্যান এভারেজ আমাদের ইন্ডিয়াতে যেগুলো হয় সেগুলো 6000 to 10000 ফুটের মধ্যে থাকে। এবং আরেকটা ইনফরমেশন যে অনশোর অয়েল ফিল্ড যখন এটাকে আমরা ল্যান্ডে ড্রিলিং করি তখন বলা হয় অনশোর অয়েল ফিল্ড, এটা হচ্ছে ডিগবয় আসামের ছবি। এবং অফশোর অয়েল ফিল্ড বলা হয় যেগুলো হচ্ছে সমুদ্রের মাঝখানে, আমাদের ইন্ডিয়াতে আছে মুম্বাই হাট। তো এই যে এক্সপ্লোরেশন ড্রিলিং, ড্রিলিং এর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এরপরে একটা কেমিস্টের কি রোল। কেমিস্টের একটা সবথেকে বড় রোল হচ্ছে যে ফ্লুইড ডিজাইন, যেটাকে বলা হয় ড্রিলিং ফ্লুইড বা ড্রিলিং মাড। তো এই ড্রিলিং ফ্লুইড ব্যাপারটা কি? আমাদের এখানে যখন আমরা টিউবওয়েলের বা সাবমার্সিবলের পাম্প বসাই তার জন্য হয়তো 100 ফিট বা 200 ফিট বা ম্যাক্সিমাম 300 ফিট ডেপথ কভার করা হয়। তার জন্য দেখবেন টিউবওয়েল মিস্ত্রি একটা হাই প্রেসার দিয়ে ওয়াটার সার্কুলেট করে এবং তারপর ওখান থেকে কিছু বালি আসে। অনেক সময় মিস্ত্রিরা বলে যে দাদা এই বালিটাতে সবথেকে ভালো জল পাবে। দ্যাট ইজ বিকজ ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্স। ওরা এক্সপিরিয়েন্স থেকে বলতে পারে যে এখানে যদি কোয়ালিটি এরকম হয় তাহলে আমি সবথেকে ভালো এখান থেকে ওয়াটার পেতে পারি। তো আমি যখন 300 ফিট ডেপথে এরকম ওয়াটার দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, কিন্তু যখন আমাকে 10000 ফিট ডেপথ কভার করতে হবে then water will not work. Then you need to do a fluid design, and that has been done by a chemist, and that person is known as the mud chemist. ওই ড্রিলিং ফ্লুইড যেটা অনেকটা একদম মাডের মতো দেখতে, সেটাকে তার মধ্যে বিভিন্ন কেমিক্যাল কম্পোজিশন মেইনটেইন করে রাখতে হয় যাতে আমি ওখান থেকে বিভিন্ন ইনফরমেশন এবং কাটিংটাকে তুলে আনতে পারি। তো আমরা দেখব যে ইম্পর্টেন্ট রোলটা কোথায়। তো সাপোজ দিস ইজ দা, আমি একটা এখানে ড্রিলিং করছি, এই আউটসাইড হচ্ছে রক ফর্মেশন। তো ড্রিলিং করার সময় আমি এর মধ্যে দিয়ে ড্রিলিং ফ্লুইড পাঠাচ্ছি, তো এবং ড্রিলিং ফ্লুইডটা হাই প্রেসারের জন্য এখান থেকে উঠে আসবে। তো যখন উঠে আসবে তখন নিচে থেকে যত নুড়ি পাথর কেটে সেটাকে তুলে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে ড্রিলিং ফ্লুইডের মেইন কাজ। সো রিমুভ কাটিং ওয়ান অফ দা ফাংশন। নেক্সট অ্যানাদার ইজ দ্যাট কি এইখানে যেটা হচ্ছে হাই স্পিডে যখন এটা রোটেট হচ্ছে ড্রিলিং বিটটা, তো অনেক বেশি ফ্রিকশনের জন্য টেম্পারেচার জেনারেট হবে। তো টেম্পারেচার জেনারেশন হওয়ার জন্য এই ড্রিলিং ফ্লুইডের কাজ হচ্ছে এটাকে কুল করে রাখা, না হলে ওটা লস হয়ে যাবে। সো দ্যাট ইজ অ্যানাদার ফাংশন। আরেকটা কি কাজ ড্রিলিং ফ্লুইডের, আমি যত নিচের দিকে যাব তত তার মধ্যে কি হবে ফর্মেশন প্রেসার, মানে প্রেসারটা বাড়বে। তাই আমাকে এখানে এমন একটা ফ্লুইড ডিজাইন করে রাখতে হবে যাতে এই যে রক ফর্মেশনের যে প্রেসার সেটাকে যেন ব্যালেন্স করতে পারে, না হলে কি হবে এটা কোলাপস হয়ে যাবে।
আমি ডিউরিং ড্রিলিং আমি করতেই পারবো না, নিচে যত যাবো এটা কোলাপস করে দেবো। এই জন্য ফ্লুইডের একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে ওই যে অয়েল বোর্ড ড্রিলিং এর টাইমে ওটাকে স্টেবিলিটি প্রোভাইড করা, এটা একটা। এবং মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট কি এখান থেকে যখন এই ড্রিলিং ফ্লুইড মানে ড্রিলিং এর কাটিং গুলো নুড়ি পাথরগুলো উঠে আসছে সেটাকে অ্যানালিসিস করে দেখা যে কত দূর অবধি লেভেল গেছে, সেখানে কতটা অয়েল পাওয়ার চান্স আছে এবং কত পুরনো মানে এজ ডিটারমিনেশন কার্বন রেটিং করে। তো এই সমস্তগুলো করা হয়। এবার কোশ্চেন হচ্ছে আমি তো জানলাম যে এই জিনিসগুলো আমার দরকার, তাহলে আমি যখন কোনো ড্রিলিং ফ্লুইড আমার যখন পেট্রোলিয়ামে যখন ড্রিলিং এর জন্য দরকার তখন আমার কোন কোন পয়েন্ট মাথায় রাখতে হবে। ফার্স্ট ইজ দ্য ওয়েট অফ মাড। আমাকে এমন একটা মাড ডিজাইন করতে হবে কিছু কেমিক্যাল মিশিয়ে যেটার জন্য এটা খুব হেভি হয়, অনলি ওয়াটার দিয়ে কাজ চলবে না, ওয়াটারের অতটা ওয়েট নেই যখন আমি একটা পাইপের মধ্যে দিয়ে, কারণ হচ্ছে আমি যখন এটাকে 3 কিলোমিটার নিচে যখন এটাকে পাঠাবো তখন তার মধ্যে একটা হিউজ ওয়েট ক্রিয়েট হবে। তো এই ওয়েট একটা যেন হিউজ ক্রিয়েট হয় যাতে এই প্রেসারটাকে ব্যালেন্স করতে হবে। এটা একটা হচ্ছে ওয়ান অফ দা ওয়েট অফ মাড এন্ড হাইড্রোস্ট্যাটিক প্রেসার ব্যালেন্স। তো এই দুটো আমাকে মাথায় রাখতে হবে। নেক্সট ইজ দা ভিসকোসিটি, যে আমার ড্রিলিং ফ্লুইডের ভিসকোসিটি সাফিসিয়েন্ট হওয়া উচিত যাতে এই নুড়ি পাথরগুলোকে কেটে তুলে নিয়ে আসতে পারে, কারণ এটা যদি তুলে নিয়ে আসতে না পারে এখানেই পড়ে থাকবে, তারপরে আমি ড্রিলিং করতে পারবো না। দ্যাট ইজ ওয়ান ফ্যাক্টর। অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্য জেল স্ট্রেন। জেল স্ট্রেন ব্যাপারটা কি, এখানে কিছু কেমিক্যাল মেশানো হয় যাতে সাপোজ যখন এখান থেকে যখন আমি এই পাথরটা উঠছে, তো পাথরটা এটা তো ভিসকোসিটি বা ফ্লুইডের জন্য উঠছে, বা উঠতে উঠতে কি হবে যদি হয়তো আমি ড্রিলিংটা বন্ধ করে রাখলাম, আমি তো ওয়ার্কার হোক বা অন্য কোনো প্রবলেমের জন্য হয়তো ড্রিলিংটা কিছুক্ষণের জন্য বন্ধ করলাম, তো তখন কি হবে, তখন যে পাথরটা নিচের দিকে পড়ে যাবে যদি সাপোজ আমি ওয়াটার বা এরকম কোনো ফ্লুইড ইউজ করি। তো জেল স্ট্রেন্থের কাজ হচ্ছে এমন একটা জেল স্ট্রেন্থ যখন এটা মুভ করছে তখন এটা মুভেবল, আর যখন এটা থেমে যাবে দ্যাট শুড বি স্ট্যাটিক। মানে যখন এখানে আমি ড্রিলিংটা বন্ধ করে দিলাম তখন যেন এই পোরশনে এটা স্ট্যাটিক হয়ে যাবে, মানে ও আর মুভ করবে না। তার মানে কি এই যে পাথরটা এখানে ছিল ড্রিলিং বন্ধ করার সঙ্গে সঙ্গে এই পাথরটা এখানেই থেমে যাবে। এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কিন্তু পড়ে যেত যদি জেল স্ট্রেন্থ আমি অ্যাপ্লাই না করতাম। তো আমার জেলের কাজ হচ্ছে এটাকে এখানেই ধরে রাখা, না হলে কি হবে সমস্ত পাথর নিচে চলে যাবে এবং তারপরে আবার আমাকে এটাকে শুরু করতে হবে আবার নতুন করে। তো এই জন্য এটাকে ধীরে ধীরে তুলে আনা, এটা হচ্ছে জেল স্ট্রেন্থের কাজ। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ফিল্টার টেক। তো ফিল্টার টেকটা কি, এটাকে যখন আমি, এটা হচ্ছে আমার রক ফর্মেশন, এটার মধ্যে পাথর মানে পাথরের সাইড, এবার আমি যে ড্রিলিং ফ্লুইডটা পাঠাচ্ছি সেই ড্রিলিং ফ্লুইডে তো আমার ওয়াটার আছে, তো এই ওয়াটার কি হবে ধীরে ধীরে তো এই যে রক তার মধ্যে চলে যাবে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে সব পোরাস রক। তো আমার কাজ হচ্ছে এখানে এমন একটা ফিল্ট্রেশন মানে এমন একটা এখানে একটা লেয়ার তৈরি করা যেটা আমার ড্রিলিং ফ্লুইডের কেমিক্যাল গুলোকে লিক করে না যায়। এর জন্য এটা 1 to 2 মিলিমিটার থিকনেসের একটা লেয়ার তৈরি হয় এবং যার জন্য ড্রিলিং ফ্লুইডের মধ্যে যে কেমিক্যাল গুলো আছে সেটা এই রকের মধ্যে চলে যেতে না পারে, এটাকে বলা হয় ফিল্টার টেক। তো আমি যখন কোনো মাড ডিজাইন করব তার মধ্যে আমার একটা এই 4টে পয়েন্ট মাথায় রাখা খুব জরুরি, যে ওয়েট অফ দ্য মাড, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, ভিসকোসিটি এবং জেল স্ট্রেন্থ আর ফিল্টার টেক। মানে কে এটাকে বলা হয় ফিল্টার টেক, এটা 1 to 2 মিলিমিটারের হয়। Now this is the basic composition of a এবং তাদের কেমিস্ট্রিতে কি রোল, যে এই সমস্ত কেমিক্যাল গুলো ইউজ করা হয় একটা মাড ডিজাইনের জন্য। These are the basic chemical. এটা এমন নয় যে এটা দিয়ে শুধু মাড ডিজাইন হবে, এরপরে অনেক কেমিক্যাল কম্পোজিশন আছে যেগুলো ডিপেন্ড করে কোন এরিয়াতে ড্রিলিং হচ্ছে, কোথায় হচ্ছে এবং কেমন রক ফর্মেশন সেটার উপর ডিজাইন ডিপেন্ড করে এগুলোকে করা হয়। তো এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে বেন্টোনাইট ক্লে। বেন্টোনাইট ক্লে হচ্ছে একটা মিনারেল যেটা সিলিকেট মিনারেল। এই সিলিকেট মিনারেলকে ইউজ করা হয় ভিসকোফায়ার হিসেবে। ভিসকোফায়ার মানে এটা হচ্ছে ভিসকোসিটিটা মানে হচ্ছে ফ্লুইডের মধ্যে ভিসকোসিটিটা বাড়িয়ে রাখে। এবারে ভিসকোসিটি এবং আরেকটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, এটাকে বলে পিএইচ কন্ট্রোল এজেন্ট। মানে আমার মাড যেটা হবে তার পিএইচ শুড বি 9। তোমরা সবাই জানো পিএইচ, if it is a less than 7 then acidic and if it is a greater than 7 then it's a basic. তো আমার মাডের যে ড্রিলিং ফ্লুইড আছে তার পিএইচ আমাকে 9 এর উপরে রাখতে হবে, না হলে কি হবে এই আমি যেখানে পলিমার
এবং যে জেলগুলো ইউজ করবো সেগুলো কাজ করবে মানে লোয়ার পিএইচ হয়ে যাবে। তো এটা একটা গেল। আর একটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, এটাকে বলা হয় সেলফ ইনহিবিটর। তো পটাশিয়াম ক্লোরাইডের কাজ কি? কি আমার যেমন একটা সাপোজ দিস ইজ দ্য রক, এটা রক আছে, আমি এখানে ড্রিলিং করছি, তাহলে কি হবে এই রক মানে এর মধ্যে বিভিন্ন রকমের মিনারেলস আছে, যেমন হচ্ছে আমরা যেটা দেখলাম যে স্যান্ডস্টোন, লাইমস্টোন, এগুলো সবগুলো আছে। তাহলে এইগুলোর মধ্যে কি হচ্ছে যে এইগুলোতে মানে যদি আমি শুধু ওয়াটার পাঠাই ওয়াটার বদলে, তাহলে ওখান থেকে সোডিয়াম আয়নগুলো বেরিয়ে চলে আসবে। এবার ওখান থেকে যদি রক থেকে সোডিয়াম আয়ন বেরিয়ে চলে আসে, তাহলে তোমার রক ফর্মেশন কি হবে? কোলাপস করে যাবে, তার মানে আমি ড্রিলিং করতে পারবো না। তাই এই রক ফর্মেশনটাকে স্টেবিলিটি দেওয়ার জন্য আমি KCl ইউজ করি। তোমরা জানো সোডিয়াম পটাশিয়ামের এক্সচেঞ্জার, তাই আমি যখনই আমি KCl পাঠাবো এটা প্রথমে সোডিয়ামের সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যাবে। তাই যখনই এই সমস্ত রকের ফর্মেশনের মধ্যে পটাশিয়াম ঢুকে যাবে, তখন পটাশিয়াম এটাকে একটা স্টেবিলিটি, মানে এটা থেকে আর কোনো সোডিয়ামকে বেরোতেও দেবে না এবং আর কিছুকে ঢুকতেও দেবে না, মানে এটা একটা স্টেবল হয়ে যাবে। সো KCl এর রোল হচ্ছে যে একটা স্টেবিলিটি প্রোভাইড করে, যেটাকে বলে সেল ইনহিবিটর, মানে এটাকে ভাঙতে দিচ্ছে না সেলগুলোকে। এরপর হচ্ছে স্টার্চ, পলিঅ্যানাইলিক সেলুলোজ, যেগুলোর কাজ হচ্ছে যেটা বলা ফিল্টার কেক, এটা ফিল্টার কেক তৈরিতে সাহায্য করে। সারফেক্ট্যান্টের কাজ কি? আমি যখন ড্রিলিং করছি, তো ড্রিলিং এর সময় ড্রিলিং বিটে কিছু অয়েলি বা যেগুলো হচ্ছে কিছু অয়েলি রক থাকে, সেগুলো দেখে যেতে পারে। এবার অয়েলি রক হয়ে গেলে ড্রিলিং বিটটা খারাপ হয়ে যাবে, তো তখন হচ্ছে সারফেক্ট্যান্ট ওগুলোকে কেটে মানে ওই ডিটারজেন্টের মতো কাজ করে তুলে নিয়ে আসে। মিনারেল অয়েল ইউজ করা হয়, লুব্রিক্যান্টের কাজ করে, যাতে হচ্ছে আমার পাইপের সঙ্গে ফ্রিকশন কম হয়। জিঙ্ক কার্বনেট, তোমরা যারা কোরোশন করেছো ইলেকট্রোকেমিস্ট্রিতে, তারা জানো যে কোরোশন ইনহিবিটর ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কোরোশনকে ইনহিবিট করার জন্য যেমন পেইন্টিং একটা হচ্ছে ওয়ান অফ দ্য প্রসেস, তেমনি ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় কোরোশন ইনহিবিটর। জেনারেলি জিঙ্ক কার্বনেট ইউজ করা হয় কি যে আমি যত মেটাল সাবস্টেন্সগুলো ইউজ করছি সেগুলোর মধ্যে যেন কোনো কোরোশন না হয়। এবং হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট ইউজ করা হয় হার্ডনেস রিমুভালের জন্য। তো হার্ডনেস কি? ওয়াটারের হার্ডনেস তোমরা জানো, ওই শিলার না T2 কত টাকা? যখন কোনো ওয়াটারের মধ্যে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং এই সমস্ত ক্লোরাইড আয়নগুলো বেশি থাকে, তখন ওয়াটার হার্ড হয়। তো হার্ডনেস চেনার উপায় আমরা আগে পড়েছি যে যে জলে সাবান ঘষবে সহজে ফেনা হয় না। তো সেখানে কি হয় যে যখন তুমি সাবানটা ঘষতে থাকো, তখন ততক্ষণে ক্যালসিয়াম আর ওটা রিমুভ হতে থাকে, ওই জন্য ফেনাটা সহজে হয় না। তো সেরকমই যখনই ক্যালসিয়াম থাকলে তার মধ্যে হার্ডনেস বেশি আসে। তো আমার যদি ওই যখন আমি পাঠাচ্ছি যখন মাডে, তো মাডে যদি কোনোভাবে ক্যালসিয়াম ঢুকে যায়, তখন একটা প্রবলেম হচ্ছে আমার সমস্ত পলিমার এবং জেলগুলোকে নষ্ট করে দেবে, কারণ ওগুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন হয়। তাই আগে থেকেই এই সোডিয়াম কার্বনেট কি কাজ করে, ওই পটাশিয়াম ক্যালসিয়ামটাকে এক্সচেঞ্জ করে দেয়। তো ক্যালসিয়ামটা সরিয়ে দিলে তার মধ্যে সে আর তখন বাকিগুলোকে ইন্টারক্যাট করতে পারে। এবং আরেকটা হচ্ছে যে ফাইবার, মাইকা মানে কাগজ, কিছু হচ্ছে এই বাদামের খোলা, খোসা, এগুলোকে ইউজ করা হয়। এগুলোকে কেন ইউজ করা হয়? সাপোজ আমি যখন ড্রিলিং করছি, ড্রিলিং করতে করতে দেখলাম একটা জায়গায় একটা বড় মতো একটা হোল আছে। এবার আমার যত ড্রিলিং ফ্লুইড আছে, সাপোজ এটা হচ্ছে 2 গ্যালন বা 1 গ্যালন ড্রিলিং ফ্লুইড আছে। এবার 1 গ্যালন ড্রিলিং ফ্লুইড আমি যখন পাঠাচ্ছি পাইপের ভিতর দিয়ে, ওখানে যদি একটা ছিদ্র থাকে বা হোল থাকে, ওখান দিয়ে তো পুরোটাই লস হয়ে যাবে এবং আমি ট্র্যাক করতে পারবো না কোথায় চলে যাবে। তখন আমাকে কি করতে হবে, ওই জায়গাটা ব্লক করতে হবে। এবং ব্লক করার জন্য এই কাগজ, কিছু বাদামের খোসা এসব পাঠিয়ে ওটাকে ব্লক করা হয়। এটাকে বলা হয় লস সার্কুলেশন সেলসিং। তো এইগুলো হচ্ছে কিছু বেসিক কম্পোজিশন, এছাড়া অনেক কম্পোজিশন আছে। প্রথম কথা যেগুলো হচ্ছে রিভেল করে না কোনো ইন্ডাস্ট্রি, ওএনজিসি, অয়েল, IOCL। আমরা যখন কোনো অয়েল ফিল্ডে ভিজিটে যাই, আমরা যেহেতু পেট্রোলিয়াম মিনিস্ট্রির আন্ডারে, আমরা ইজিলি পারমিশন পেয়ে যাই ইনস্টিটিউটের থ্রু দিয়ে অয়েল ফিল্ড ভিজিট করার জন্য। কিন্তু ওখানে গিয়েও যারা কেমিস্ট হোক বা সায়েন্টিস্ট থাকে, তারাও আপনাকে ওই কিছু ভাঙা ইনফরমেশন দেবে, পুরোটা কখনোই দেবে না। এবং আরো একটা ব্যাপার হচ্ছে এই যে এর কম্পোজিশন, যারা মাড কেমিস্ট রিসার্চ করছে ওদের ল্যাবে তারা জানে, কিন্তু যারা ওখানে কাজ করছে তারা জানে না এক্সাক্ট কম্পোজিশন কি। কারণ ওদের কাছে যখন আসে ব্যাগ হিসাবে আসে, সাপোজ 20 ব্যাগ এটার সঙ্গে 30 ব্যাগ এটা মেশাতে হবে, তার সঙ্গে 10 ব্যাগ এটা মেশাতে হবে। তো ব্যাগগুলোতে নাম্বার দেওয়া থাকে ABCD বা একটা সিরিয়াল। তো এগুলো হচ্ছে সব পেটেন্টেড ডকুমেন্ট, এই জন্য কোনো অয়েল ইন্ডাস্ট্রি আপনিও কোথাও এগুলো পাবেন না। প্রত্যেকটা অয়েল ইন্ডাস্ট্রির নিজস্ব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর আছে, SOP আছে।
বেসিক কিছু আপনি ইনফরমেশন পাবেন, কিন্তু এক্সাক্ট ইনফরমেশন পাওয়া খুব মুশকিল। তো এটা গেল হচ্ছে একটা ড্রিলিং এর। তো রিসেন্টলি এগুলো হচ্ছে রিসেন্ট রিসার্চ, মানে এখনো অবধি যে এগুলো হচ্ছে যে রিসেন্ট রিসার্চ এবং সাম অফ দ্য পাবলিকেশনস যে ন্যানো পার্টিকেলস এবং হচ্ছে কিছু কিছু যেমন হচ্ছে সাবজেক্টটা ইউজ করে বা হচ্ছে গ্রাফিন এই সমস্ত ইউজ করা হচ্ছে এই ড্রিলিং ফ্লুইডের মধ্যে, যাতে আরো ভালো প্রপার্টি পাওয়া যায়। যেমন রিসেন্টলি ন্যানো পার্টিকেল ইউজ করে কিছু কিছু ড্রিলিং ফ্লুইড ব্যবহার করা হয়েছে, কিন্তু একটা মুশকিল হচ্ছে এইগুলো যখন একদম রিয়েল, যখন অয়েল ফিল্ডে যায় সেখানে রিয়েল অ্যাপ্লিকেশন করা খুব মুশকিল। এই জন্য অয়েল ফিল্ডের যে প্রোগ্রেস এটা খুব স্লো। হয়তো আপনি ল্যাবরেটরিতে হয়তো সাকসেস পেতে পারেন, কিন্তু যখন আপনি অয়েল ওয়েল্ডে ওটাকে অ্যাপ্লাই করবেন তখন হয়তো সেটা এফেক্টিভ নাও হতে পারে। তো এই এখন অবধি তো কিছু কিছু আমাদের ইন্ডিয়াতে এখন অ্যাপ্লিকেশন হয়নি ন্যানো পার্টিকেলে, ফরেনে কিছু কিছু ইউএসএ এবং মিডল ইস্টের কিছু কান্ট্রি এগুলোকে ট্রাই করেছে যে ন্যানো পার্টিকেল গ্রাফিন অক্সাইড ন্যানো ফ্লুইডস দিয়ে এনহান্স করা, দেখা গেছে তাতে একটু বেটার প্রপার্টি আসছে। তো এটা তো গেল যে ড্রিলিং করা, কিন্তু ড্রিলিং এর পরে সবথেকে একটা বিউটি উইথ ডেঞ্জার, যেটা আমি বলেছিলাম যে ড্রিলিং করার সময় সবথেকে একটা ডেঞ্জারাস হচ্ছে যে একটা হাই প্রেসারে আছে, যখন আমি ওটাকে ড্রিলিং করে যখন আমি ওটাকে তুলে আনতে চাইবো তখন হচ্ছে অয়েল এবং গ্যাস লিক করে একটা হিউজ এক্সপ্লোশন ঘটাতে পারে। এবং এই জন্যই এই বিউটি উইথ ডেঞ্জার একটা ঘটনা ঘটেছিল পাঁচজাম, যেটা হচ্ছে আসাম, যেটা ডিব্রুগড় আমি যেখানে আছি ওখান থেকে উইদিন 100 কিলোমিটার। 27 মে 2020 যখন এখানে একটা ড্রিলিং করা হচ্ছিল এবং গ্যাসের একটা হিউজ গ্যাসের একটা খবর পাওয়া গেছিল যে ওখানে মাটির নিচে গ্যাস আছে। তো একটা অয়েল ইন্ডিয়া লিমিটেড একটা প্রাইভেট কোম্পানিকে ড্রিলিং এর জন্য দায়িত্ব দিয়েছিল। তো তাদের ড্রিলিং কমপ্লিট হয়ে গিয়েছিল এবং ড্রিলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা কি করে সিল করে দেয় মাথা, মানে এটা হচ্ছে যেমন বোতলের মুখটা খোলা থাকবে সেই জন্য বোতলের মুখটা যেমন আমরা বন্ধ করে দিই কিছু না ঢুকে যায় বা বেরিয়ে না আসে, সেরকম এখানে ওটা সিল করে দিয়েছে। ডিউরিং সিলিং কিছু একটা প্রবলেম হয় এবং 27 মে 2020 একটা হিউজ গ্যাস লিক করে এবং যেটাকে বলে গ্যাস ব্লো আউট। এবং এই গ্যাস ব্লো আউটটা সেখানে সাডেনলি আগুন লেগে যায় এবং সেটা প্রায় 6 মান্থস কন্টিনিউয়াসলি আগুন লেগেছিল। এবং এখানে যে গ্যাসের প্রেসার ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে অলমোস্ট 4000 psi এবং এর জন্য এইখানে টেম্পারেচার হয়েছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর জন্য নিয়ারেস্ট একটা ন্যাশনাল পার্ক আছে, নামেরি ন্যাশনাল পার্ক, সেটাতে হিউজ ক্ষতি হয়। এবং এছাড়াও সারাউন্ডিংস 5 কিলোমিটার এরিয়ার টেম্পারেচার 7 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে। তো এই ঘটনাটা চলেছে কন্টিনিউয়াস 6 মান্থ। ইন্ডিয়ার কোনো অয়েল ইন্ডাস্ট্রি ওএনজিসি অয়েল মিলে প্রথমে কন্ট্রোল করতে পারেনি, তারপর তারা কানাডা থেকে কিছু সায়েন্টিস্ট এবং কিছু ইঞ্জিনিয়ার এনেছিল, তারাও প্রথমে কন্ট্রোল করতে পারে এবং তারা আহতও হয়েছে এটা ঠিক করতে গিয়ে। ফাইনালি কানাডা থেকে কিছু ইকুইপমেন্ট এনে 6 মাস পর এটাকে কন্ট্রোল করা গেছে। বাট দ্য রিপোর্ট সেজ দ্যাট এই 6 মাসের জন্য যে লস হয়েছে তার জন্য প্রায় it will take almost 10 years to recover, কারণ হিউজ এনভায়রনমেন্টাল হ্যাম্পার হয়েছে এবং তারপরে ওই এরিয়াটাকে পুরো খালি করতে হয়েছে। এছাড়াও ওখানে এই যে গ্যাসের সঙ্গে যে সমস্ত গ্যাস বেরিয়েছিল সেই গ্যাসের সঙ্গে মোস্টলি ছিল মিথেন, প্রোপেন আর প্রোপাইলিন। তো এই সমস্ত গ্যাস তো হচ্ছে নর্মাল যেগুলো হেভি, তো এসে নিচে জমা হয়ে ওই এরিয়াতে একটা হিউজ এনভায়রনমেন্টাল পলিউশন। জেনারেলি বেশি লোক মারা যায়নি, অনলি 2 and 3 people have died. But till now this is the India's largest blowout incident. So that's why that exploration drilling is a very challenging task. এবং এটা হচ্ছে যে কোনো অয়েল ইন্ডাস্ট্রির কাছে এটা সবথেকে বিপজ্জনক এবং এই গ্যাস লিক আউট ভেরি ডেঞ্জারাস। So now let's see the fire and safety. এই যে অয়েল ওয়েলে হয়তো আগুন যখন লাগছে না তার আগে আমরা কিভাবে কন্ট্রোল করি, তার আগে একটা কন্ট্রোল করার উপায় হচ্ছে এরকম একটা ইনস্ট্রুমেন্ট লাগানো হয় যেটাকে বলা হয় ব্লো আউট প্রিভেন্টার বক। এটা অনেকটা ক্রিসমাস ট্রি মতো, এটা কি ডিজাইন, এর ভিতরে মাল্টিপিল ভালভস অ্যাটাচ করা থাকে। তো মাল্টিপিল ভালভস এর জন্য কি হয়, যখন আমি হিউজ প্রেসার 10000 or 4000 প্রেসার সেটাকে কন্ট্রোল করে রাখে। তো যখনই ড্রিলিং শেষ হয়ে গেল, ড্রিলিং টিম কাজ হচ্ছে এরকম একটা বক লাগিয়ে দিয়ে চলে যায়, পরে যখন আবার প্রোডাকশন টিম আসবে তারা ওটাকে খুলে দেওয়ার কাজ করে। কিন্তু এটা তো ঠিক আছে যখন আমার ফায়ার অ্যান্ড সেফটি যখন ইন মাই হ্যান্ডে কন্ট্রোল আছে, বাট সামহাউ যখন আগুন লেগে যায় তখন আমার কি হবে? আমরা সবাই জানি যে
ভালো আমাদের জেনারেলি যে ফায়ার এক্সটিংগুইশার তাতে কোন কেমিক্যাল ইউজ করা হয়? CO2 টা ইউজ করা হয় না, CO2 রিলিজ হয়, অ্যাকচুয়ালি ইউজ করা সোডিয়াম কার্বনেট বা পটাশিয়াম কার্বনেট। এখানে সেটার সঙ্গে H2SO4 রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড রিলিজ করে। তো এটা হচ্ছে আমাদের এই নরমাল যদি কোনো ছোটখাটো আগুন লেগে যায় ইউজ করতে পারো, কিন্তু যখন আমার অয়েল ওয়েলে এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে সেখানে কিন্তু আমার ওই টেকনোলজি কাজ করবে না, কারণ তার টেম্পারেচার অলমোস্ট 1000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সেখানে একটা হিউজ প্রেসার। তো জেনারেলি কয়েকটা প্রসিডিওর আছে, কিন্তু এই প্রসিডিওরগুলোই বাচ্চা অয়েল ইনসিডেন্ট একটাও কাজ করে, কারণ তার এতটাই বেশি প্রেসার আর টেম্পারেচার ছিল। তো জেনারেলি ছোটখাটো হয় সেক্ষেত্রে কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে মোনাক্স। মোনাক্স হচ্ছে এখন অবধি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পারফর্মিং এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশার কেমিক্যাল। তো মোনাক্সের কম্পোজিশন কি? পটাশিয়াম বাইকার্বনেট এন্ড ইউরিয়ার একটা কমপ্লেক্স, যেটাকে বলা হয় পটাশিয়াম অ্যালোকার্বনেট। তো পটাশিয়াম অ্যালোকার্বনেট এটা হচ্ছে যে দেখা গেছে যে সোডিয়াম কার্বনেটের থেকে পটাশিয়াম বাইকার্বনেট ইজ মাচ মোর এফেক্টিভ ফর ফায়ার এক্সটিংগুইশার। এবং এই কমপ্লেক্সটা যখন আমি স্প্রে করব যখন হাই টেম্পারেচারে, তখন এটা ছোট ছোট পার্টিকেলে ডিভাইড হয়ে যায়, এবং এই ছোট ছোট পার্টিকেলে ডিভাইড হয়ে গিয়ে একটা কভারেজ তৈরি করে দেয় আগুনের চারপাশে। জেনারেলি একটা আগুন ফায়ারের চারটে মেন এলিমেন্টস, হিট, অক্সিজেন, ফুয়েল, কেমিক্যাল চেঞ্জ আছে। এর মধ্যে যে কোনো একটাকেই হটিয়ে দিলে আর আগুন লাগবে, বা আমি আগুনটাকে কন্ট্রোল করে দিতে পারবো। তো এই সমস্ত গুলোর মধ্যে সবথেকে ইজিয়েস্ট হচ্ছে অক্সিজেনটাকে রিমুভ করা। তো এই কার্বন ডাই অক্সাইড একই কাজ করে, ওখানে একটা অক্সিজেনটাকে রিমুভ করে, এবং এক্ষেত্রে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বাইকার্বনেট থেকে, সেটা তো রিমুভ করে, প্লাস আরেকটা প্লাস ফ্যাক্টর হচ্ছে এই যে কমপ্লেক্সটা হাই টেম্পারেচারে ছোট ছোট পার্টিকেল ভেঙে গিয়ে একটা কভার তৈরি করে দেয়, সেজন্য আগুনটা ইজিলি কন্ট্রোল আসে। নেক্সট আরেকটা মেটেরিয়াল হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি মেটেরিয়াল, সেটা হচ্ছে পার্পল কেক। তো পার্পল কেক কি হয়? পটাশিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, মাইকা এবং মিথাইল হাইড্রোজেন পলিসিলক্সেন, এই সমস্ত মিক্সচারগুলো ইউজ করা হয় যে এই ফায়ার কন্ট্রোলে। এখানে যখন বাচ্চার অয়েল ইনসিডেন্টে, মানে যেটা আমি আগে দেখালাম এই ইনসিডেন্টটা হয়েছিল, সেখানে এখানে একটা ওয়াটার আমব্রেলা ক্রিয়েট করা হয়েছে। ওয়াটার আমব্রেলা মানে কি? চারিদিক থেকে একটা ওয়াটারের হাই ফোর্স দিয়ে ওখানে পাঠানো হবে, কিন্তু এবং এর সঙ্গে বিভিন্ন কেমিক্যাল মিক্স করে পাঠানো হয়েছে, তার মধ্যে হচ্ছে পার্পল কেয়ার, মোনাক্স। কিন্তু এই সমস্ত পাঠানোর পরে আগুন কন্ট্রোল করা যায় না। এবার আরেকটা প্রসিডিওর কি হচ্ছে? এক্সপ্লোসিভ ইউজ করা। এক্সপ্লোসিভ মানে আমার হচ্ছে যে কোনোভাবে অক্সিজেনটাকে রিমুভ করা। আমি যদি কোথাও একটা আগুন লেগে আছে, আমি ওখানে যদি একটা নাইট্রোগ্লিসারিন গ্রেড একটা ডিনামাইট পাঠাই, তো ডিনামাইট পাঠালে বম ব্লাস্ট হলে কি হবে? একটা শক ওয়েভ ক্রিয়েট হবে। তো এই হিউজ শক ওয়েভের জন্য কি হবে? ওখান থেকে সাডেনলি অক্সিজেনটাকে রিমুভ করে দেবে। এবার যখনই সাডেন অক্সিজেন রিমুভ হয়ে যাবে তখন আর আগুনটা নিভে যাবে। কিন্তু এখানে একটাই রিস্ক, আমাকে দেখতে হবে ডিউরিং এক্সপ্লোশন যেন কোনো স্পার্ক না হয়, এবং এটা করার জন্য ইন্ডিয়াতে কয়েকটা জায়গায় করা হয়েছে, এবং তার জন্য আর্মিদেরকে ডেকে সেক্ষেত্রে করানো হয়। সো এই এক্সপ্লোসিভ দিয়ে ইটস লিটল বিট রিস্কি, কিন্তু এটা করা হয়ে থাকে যখন মানে একটা ওয়েলের ভিতরে ডিনামাইট ঢুকিয়ে সেটাকে ব্লাস্ট করা। তো এতক্ষণ আমরা দেখলাম যে কিভাবে ড্রিল করে সেখান থেকে আমরা তেলটাকে তুলে আনতে পারি ফায়ার এক্সটেন্ডার অয়েল। তো নেক্সট আমরা দেখব যে এর পরে একটা সবথেকে বড় রোল হচ্ছে পেট্রোফিজিক্সের। তো পেট্রোফিজিক্সের কাজ, তো পেট্রোফিজিক্সের প্রধান কাজ কি? যে এই সমস্ত যখন একটা ড্রিলিং কমপ্লিট হয়ে গেল, তো ড্রিলিং কমপ্লিট হওয়ার পর ওর মধ্যে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট পাঠিয়ে সেখান থেকে চেক করা যে ওর মধ্যে কি কি আমি এক্সাক্ট এটা করে রিয়েল টাইম ডেটা পাচ্ছি। তো এখন অবধি সবথেকে অ্যাডভান্স লগ হচ্ছে যেগুলো বলে লগিং, ওয়েল লগিং, এবং এটা পুরোটাই হচ্ছে ফিজিসিস্ট যারা তারা অ্যানালিসিস করে, এবং এখানে সবথেকে অ্যাডভান্স লগিং হচ্ছে NMR লগিং। তো NMR এ আমরা কি পাই? NMR থেকে আমরা হাইড্রোজেনের পার্সেন্টেজ, যে হাইড্রোজেন কতটা আছে। তো আমি এখানে একটা NMR এর লগ পাঠানো হলো, বাইরে একটা ট্রাক এখান থেকে ডেটা রেকর্ড করছে, এবং এই যে NMR লগ ওখানে গিয়ে কি দেখতে পাবে যে ঠিক আছে যে হাইড্রোজেন কোথায়, তা ওয়াটারের সঙ্গে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকবে আর হাইড্রোকার্বনের সঙ্গে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকবে তার NMR প্যাটার্ন ডিফারেন্ট। তার মানে আমি এই ডেটা থেকে ইজিলি বলে দিতে পারবো যে ও আমার ওখানে ফরমেশনের মধ্যে ওয়াটার আছে না হাইড্রোকার্বন আছে। নেক্সট আরেকটা হচ্ছে রেজিস্টিভিটি লগ। রেজিস্টিভিটি কি করে? যে রেজিস্টিভিটি হচ্ছে যে রেজিস্ট্যান্স মেজার করে। তো আমার যদি ফরমেশনের মধ্যে যদি ওয়াটার থাকে, ওয়াটারটা জেনারেলি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সমস্ত মিনারেল মিক্স আপ হয়ে আছে,
তাহলে এই মিক্স আপ হয়ে থাকলে তার কি হবে, তার রেজিস্ট্যান্স কম হবে, কারণ এটা হচ্ছে কন্ডাক্টর, তো তার জন্য তার রেজিস্ট্যান্সটা কম হবে। সেজন্য স্যালাইন ওয়াটার থাকলে তার রেজিস্ট্যান্স কম হবে, কিন্তু যখনই আমি হাইড্রোকার্বন পাবো তার রেজিস্ট্যান্স বেশি হবে। সিমিলারলি নিউট্রন পোরাসিটি, এখানে নিউট্রন পাঠানো হয় এবং গামা রে ডিটেক্ট করা হয়। তো গামা রে থেকে আমি বুঝতে পারি যে হাইড্রোজেন বা কোনটা আছে, এবং একইভাবে ডেনসিটি লবণ বলা যেটা গামা গামা, মানে গামা রে পাঠিয়ে ওখান থেকে ক্রম্পটন এফেক্টের জন্য আমরা দেখতে পাই যে ফরমেশনের মধ্যে ওয়াটার আছে না হাইড্রোকার্বন আছে। এই সমস্ত কিছুর পর এরপরে আছে যে আমরা কিভাবে অয়েল রিকভারি করব। অয়েল রিকভারি ইটস এ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক, কারণ এখনো যেটা ন্যাচারাল ফরমেশন প্রেসার সেটা দিয়ে হার্ডলি আমরা 10 to 20% রিকভার করতে পারি। এরপরে বলা হয় সেকেন্ডারি রিকভারি, যেখানে একটা হাই টেম্পারেচারে স্টিম পাঠানো হয় এবং সেখান থেকে এই স্টিম পাঠানোর জন্য একটা প্রেসার ক্রিয়েট হয়, হাই প্রেসার, এবং এই প্রেসারের জন্য আবার অয়েল প্রোডাকশন স্টার্ট হয়, সেটাতে আমরা 25 to 35% ইউজ করতে পারি। এবার যখন টারসিয়ারি বলা হচ্ছে, যখন আমি এয়ার বা নাইট্রোজেন বা গ্যাস পাঠাই এবং হাই প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য অয়েল এবং গ্যাস উপরে উঠে আসে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের রিজার্ভার থেকে এখন ওয়ার্ল্ডে 30 to 35% রিকভারি পসিবল, তার বেশি পসিবল না। ওকে, সো দিস ইজ দ্য লেটেস্ট অ্যাডভান্সমেন্ট ইন এনহান্সড অয়েল রিকভারি। এখন এটা নিয়ে একটা ভালো টপিক অফ রিসার্চ এবং রিসার্চ চলছে, যে সারফেক্ট্যান্ট, যে বিভিন্ন ধরনের ন্যানো পার্টিকেল, সিলিকা ন্যানো পার্টিকেল, এই সমস্ত দিয়ে কিভাবে অয়েলটাকে আরো বেশি বেশি তুলে আনা যায়, কারণ এইটাই ডিটারমাইন করছে আমাদের অয়েল প্রাইস আর আমাদের ওভারঅল ইকোনমি। কারণ যত বেশি আমি অয়েল তুলে আনতে পারবো তত আমাদের ডিপেন্ডেন্সি কমবে এবং তত আমাদের অয়েল প্রাইসটাও কমবে। Next is that one of the step is the refining of crude oil, যে আমরা কিভাবে একটা অয়েলকে পিউরিফাই করে সেখান থেকে আমরা প্রোডাক্ট পাই। তো যখনই এর জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে ক্রুড অয়েলটাকে, মেইনলি ক্রুড অয়েল ইজ মিক্সচার অফ ওয়াটার, সল্ট এন্ড দিস হাইড্রোকার্বন। এই ক্রুড অয়েলটাকে যখন আমি, এটাকে ফসফরেস প্রসেস বলে, ফসফরেস প্রসেস দিয়ে সেপারেট করা হয়, যে যখন আমি এর মধ্যে দিয়ে ওয়াটার লাইন লঞ্চটা পাঠাবো তখন এখানে হাই ভোল্টেজ ইলেকট্রোড ভোল্টেজ চার্জ করা হয়। তাহলে আমার ওয়াটারটা কি, ওয়াটারটা হচ্ছে স্যালাইন ওয়াটার, মানে এটা নট পিওর ওয়াটার, সেটা কি হবে, হাই ভোল্টেজের জন্য ওয়াটার আর অয়েলটা সেপারেট হবে। সো দিস ইজ দ্য ফসফরেস প্রসেস। এবং নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট রিমুভাল অফ সালফার। তো সালফার রিমুভ করার জন্য, কারণ সালফার যদি রিমুভ না করি তাহলে আমার সবথেকে প্রবলেম হচ্ছে সালফার ডাই অক্সাইড প্রোডাকশন। সো এবং সেটা হচ্ছে হিউজ এনভায়রনমেন্টাল পলিউটেন্ট। তো জেনারেলি এখনকার যে পেট্রোল ডিজেল যেগুলো পড়ে এগুলো অলমোস্ট সালফার ফ্রি, এবং এটা একটা হিউজ টপিক অফ রিসার্চ যে কিভাবে কত এফিশিয়েন্টলি ইকোনমিক্যালি আমরা সালফার রিমুভ করতে পারি। তো তার জন্য কি করা হয়, কপার অক্সাইডের একটা হট কয়েল দিয়ে ক্রুড অয়েলটাকে পাঠানো হয় এবং কপার সালফাইডে কনভার্ট করা হয়। তো নেক্সট এই দুটো প্রসেসের পর ফাইনালি অয়েলটাকে পাঠানো হয় রিফাইনারি। রিফাইনারি কিভাবে কাজ করে, সেম টেকনিক্স তোমরা যেটা ল্যাবে শিখেছো, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশনে কি করা হয়, যে ডিফারেন্ট বয়লিং টেম্পারেচারের জন্য ডিফারেন্ট ধরনের সলভেন্টকে সেপারেট করা হয়। সাপোজ যে আমাদের হেক্সেন আর অন্য কোন একটা সলভেন্ট CCl4 মিক্স হয়ে আছে, তো সেভাবে যেমন আমরা ডিফারেন্ট বয়লিং পয়েন্ট দিয়ে ওটাকে সেপারেট করতে পারি, সেই একই টেকনিক ইউজ করে এখানে বিভিন্ন হাইড্রোকার্বনগুলোকে সেপারেট করা হয়। কারণ যার হাইড্রোকার্বনের যত চেন ছোট, কার্বনের হাইড্রোজেন তার মলিকুলার ওয়েট কম, তার মানে তার বয়লিং পয়েন্ট কম। যত হাইড্রোকার্বনের চেনটা লম্বা হবে, কার্বনের হাইড্রোজেনের নাম্বারটা বেশি, তার মানে তার মলিকুলার ওয়েট বেশি হবে এবং তার মধ্যে তার বয়লিং পয়েন্টটা বেশি হবে। তাই আমরা প্রথমে কি পাবো, প্রথমে হচ্ছে লো বয়লিং সলভেন্ট। তো এই জন্য প্রথমে গ্যাস পাওয়া যায়, তারপরে হচ্ছে গ্যাসোলিন মানে পেট্রোল, ন্যাপথা, প্যারাফিন, এই সমস্ত কিছু আছে, এবং ফাইনালি সবথেকে নিচে পাওয়া যায় বিটুমিন, যেটাকে বলা হয় পিচ। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা হয়তো অনেকেই জানি না, যে ফ্লাইট চলে কিন্তু কেরোসিন, বাট ইটস এ অ্যাভিয়েশন গ্রেড কেরোসিন। আমরা এটা কেরোসিন ইউজ করি, একই কম্পোজিশন কিন্তু একটু পিউরিফাইড নয়, কিন্তু যেটা অ্যাভিয়েশন গ্রেড কেরোসিন সেটা ফ্লাইট রান করানোর জন্য ইউজ করা হয়, এটা মাছ মোর পিউরিফাইড, এবং কেরোসিনের রং কিন্তু নীল নয়, কেরোসিন হচ্ছে কালারলেস। এটা হচ্ছে যাতে গভর্নমেন্ট সাবসিডাইজ আইডেন্টিফাই করার জন্য ওটাকে ডাই করা হয়। যদি কোনোদিন মানে টাইটের কেরোসিন দেখতে পাওয়া সৌভাগ্য হয়, যদি দেখতে পাও তাহলে দেখতে পাবে যেটা কালারলেস। আমরা দেখতে ঠিক বলেছেন স্যার, আগে ছোটবেলায় বা বিফোর ইন্ডিপেন্ডেন্স আমরা দেখি। তো
তো আরেকটা প্রসেস হচ্ছে যে আমি যখন এই পিউরিফিকেশন অনলি 5 মিনিটস, তো আমি যখন এই পিউরিফিকেশন করার পর আমি ডিফারেন্ট স্মল চেন লং চেন হাইড্রোকার্বন পাই। তো হাইড্রোকার্বন গুলো যখন আমার লং চেন তখন কিন্তু কোনো কাজের নয়। তার কারণ কি, একটা লং এত বড় একটা হাইড্রোকার্বনের চেন আছে, আমি যখন ওটাকে বার্ন করাবো তখন কিন্তু 2 থেকে 3টে কার্বন বার্ন হবে। তার জন্য আমি হয়তো কম্বাসন পাবো, মানে কার্বন ডাই অক্সাইড হিট জেনারেটর, বাকিটা হচ্ছে বার্ন হবে না। এই জন্যই এটা হচ্ছে কি হবে, বাকিটা স্যুট তৈরি করবে, যেটাকে বলা হয় উৎসাহ। তাই আমরা যখন গ্যাস জ্বালাই তখন কালি তৈরি হয়, কিন্তু যখনই আমি কোনো কয়লা চালাবো তার মধ্যে প্রচুর কালি বা এরকম তৈরি হয়। তো এটার কারণ হচ্ছে এটা যে ইনকমপ্লিট কম্বাসন। তাই আমি যত কার্বন চেনটাকে ছোট করব এটা কমপ্লিট কম্বাসন হবে এবং এর জন্য আমি হিউজ মানে হিট জেনারেট করতে পারবো। তাই এটাকে বলা হয় ক্র্যাকিং। ক্র্যাকিং মানে ভাঙা। একটা লম্বা কার্বন চেন আছে, দিস সাপোজ একটা দিস হেক্সেন বাট দেখেন এত বড় একটা কার্বন চেন, এটাকে আমি যখন বাই হিট অথবা ক্যাটালিস্ট ইউজ করে এটাকে যখন আমি ভাঙবো তখন আমি ছোট ছোট দুটো মলিকিউল পাবো। আবার এটাকে আমি ভাঙবো, আবার দুটো পাবো। এইভাবে প্রসেস করে করে ছোট ছোট মলিকিউলে কনভার্ট করা হয়, যেটাকে বলা হয় হাইড্রোকার্বন ক্র্যাকিং। এবং এই ক্র্যাকিং হচ্ছে দুটো রকম হতে পারে, যে বাই হিট এবং আরেকটা হচ্ছে বাই ক্যাটালিস্ট ইউজ করে। ক্যাটালিস্ট হচ্ছে জেনারেলি অ্যালুমিনিয়াম সিলিকা ক্যাটালিস্ট বা জিওলাইট ইউজ করা হয়। সো দিস আর দ্য পেট্রোলিয়াম প্রোডাক্টস। আমরা সবাই জানি, এই নিয়ে বলার কিছু নেই, যে ফুয়েল থেকে শুরু করে আমরা যে হাউসহোল্ড প্রপার্টি, কনজিউমার প্রোডাক্ট এবং হচ্ছে এখন এবং অ্যাভিয়েশন, গ্যাসোলিন থেকে সমস্ত জায়গায় হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্ট। সো উই আর ফুললি ডিপেন্ডেন্ট অন দিস পেট্রোলিয়াম প্রোডাক্ট এন্ড দিস পেট্রোকেমিক্যাল ফিডস্টক। এটা মানে কি, যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো সাপোজ আমরা পলিথিন ব্যবহার করছি, এই যে ইথিলিনটা কোথা থেকে আসে, ওটা পেট্রোলিয়াম ফিডস ইন্ডাস্ট্রি থেকে। বা হচ্ছে এই যে কসমেটিক্স, যেগুলোর জন্য কথা থাকে, বা ল্যাবরেটরিতে আমরা যে সলভেন্ট ইউজ করি, বেনজিন, জাইলিন, টলুইন, এগুলো সব হচ্ছে পেট্রোলিয়ামের। যখন আমরা সিনথেটিক প্রসিডিওর ফলো করব, সিনথেটিক আমরা সলভেন্ট, তার কস্ট অনেক বেশি হবে এবং সেটা অতটাও আমি ভালো পাবো। এটা হচ্ছে একটা ব্যাপার। নেক্সট ইজ দ্যাট পেট্রোলিয়াম স্যাম্পল অ্যানালিসিস। এটা তোমরা পরে করবে, যেটা একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে কিভাবে আমরা আমি একটা ফুয়েল পেলাম, বা হয়তো আমি একটা দেখলাম যে একটা বায়োডিজেল, যেটাকে এখন বায়োডিজেল একটা তৈরি করলাম, তো সেটা থেকে আমি কতটা হিট পেতে পারি বা মার্কেটে আমি ছাড়লে সেটা দাম পাবো কিনা। তার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু। তো ক্যালোরিফিক ভ্যালু কি করে? ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে যে একটা ফুয়েলের একটা ইউনিট ভলিউম, সাপোজ 1 লিটার আমি বার্ন করে বা 1 কিলোগ্রাম বার্ন করে কতটা হিট পাচ্ছি, তো এটাই ডিটারমাইন করে একটা ফুয়েলের কত দাম হবে। এই জন্য ডিজেলের দাম আলাদা, পেট্রোলের দাম আলাদা। কারণ হচ্ছে পেট্রোল হচ্ছে শর্ট চেন, এই জন্য হচ্ছে পেট্রোলের হচ্ছে এটা হচ্ছে অনেক বেশি হিট যেটা পাওয়া যায়, এবং ডিজেল হচ্ছে লঙ্গার চেন। তো এর মধ্যে এই ক্যালোরিফিক ভ্যালু বম ক্যালোরিমিটার দিয়ে হয়, জানো ক্যালোরিমিটার দিয়ে হিট যেটা মেজার করা যায়, তো বম ক্যালোরিমিটার ইউজ করে আমরা ডিটারমাইন করতে পারি। এটা এক্সপেরিমেন্টালি করা যায়। এবং এখানে হচ্ছে লিস্ট, যেখানে তুমি দেখতে পাবে যে সমস্ত গ্যাসিয়াস মলিকিউল যেগুলো আছে, সিএনজি, এলপিজি, এগুলোর হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু অনেক বেশি। কিন্তু যখনই আমি পেট্রোল, ডিজেল এগুলো অনেক কম এবং উড অনেক কম, এবং কাওটাঙ্কে মানে যেটাকে আমরা বলি ভুটে, তার হচ্ছে অনেকটাই কম। তো এই জন্যই যে ফুয়েলের যত বেশি ক্যালোরিফিক ভ্যালু তার তত বেশি ডিমান্ড। এটা হচ্ছে অ্যানালিসিস অফ ফিজিক্যাল প্রপার্টিজ। এটা নিয়ে আমি বেশি ডিটেইলসে যাচ্ছি না, কারণ কোন একটা অয়েলের ফিজিক্যাল প্রপার্টি অ্যানালিসিস করার জন্য হচ্ছে তার কতগুলো প্যারামিটারস ডিটারমাইন করতে হবে। এপিআই, আমেরিকান পেট্রোলিয়াম গ্র্যাভিটি, ভিসকোসিটি, সারফেস টেনশন, ফ্ল্যাশ পয়েন্ট, ফায়ার পয়েন্ট। ফায়ার পয়েন্ট আর ফ্ল্যাশ পয়েন্ট একটু বলতে পারি। ফায়ার পয়েন্টের কি হচ্ছে যে কোন টেম্পারেচারে, লোয়েস্ট টেম্পারেচারে গিয়ে ওটা আগুন লেগে যায়। এবার হচ্ছে আমি যদি কোনো একটা ফুয়েল পেলাম যেটা হচ্ছে ফায়ার পয়েন্ট হচ্ছে 40 ডিগ্রি, তাহলে আমরা গ্রীষ্মকালে ইউজই করতে পারবো, কারণ ওটা তো গ্রীষ্মকালে এমনিই আগুন লেগে যায়। তো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমি কোন ফ্ল্যাশ পয়েন্ট আর ফায়ার পয়েন্টের ফুয়েলটাকে আমি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা অন্য কোথাও ইউজ করব। আরেকটা হচ্ছে ক্লাউড পয়েন্ট, যে কোন লোয়েস্ট টেম্পারেচারে গিয়ে অয়েলটার মোবিলিটি লস হয়ে যায়, মানে ওটা তখন আর অয়েল থাকে না, একটু ওই ওয়াক্সি টাইপের হয়ে যায়। তার কারণ কি, যখন খুব ঠান্ডা, এখানে যে এরিয়াতে খুব ঠান্ডা পড়ে, সেখানে যখন আমি ইঞ্জিনে অয়েলটা ইউজ করব, সেটা যেন জমে না যায়, তার জন্য ক্লাউড পয়েন্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
So this is also the chemical analysis of oil. যারা কিছু কিছু এই ইনস্ট্রুমেন্ট সম্পর্কে হয়তো তোমরা জানো বা ভবিষ্যতে জানবে যে মাস স্পেকট্রোমেট্রি, গ্যাস ক্রোমাটোগ্রাফি, এফটিআইআর, মানে যত রকম কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট হয় সমস্ত কিছু পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এবং এগুলো দিয়ে হচ্ছে যেমন হচ্ছে যে সেপারেশন বা হচ্ছে কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন ডিটারমিনেশন, তার স্ট্রাকচার ডিটারমিনেশন সমস্ত কিছু করা হয়ে থাকে। এবং একটা ইম্পর্টেন্ট এটা বলতে পারি যে আইসোটোপ রেশিও মাস স্পেকট্রোমেট্রি করা হয়, যেটা থেকে বোঝা যায় যে কতটা অয়েল যে আমি কত পুরনো এবং কতদিন আগে তৈরি করেছি, এটা এই ইনস্ট্রুমেন্ট দিয়ে বোঝা যায়। সো ফাইনাল কনক্লুশন দেয়ার, আমাদের নেচার সমস্ত কিছুই মানে ওয়েল এস্টাবলিশড এবং ইকুইলিব্রিয়াম সমস্ত কিছু ডিটারমাইন করে রেখেছে। আমাদের কাজ হচ্ছে সেখান থেকে ইউজ করা, কিন্তু বাই ইউ শুড ইউজ ইজ জুডিশিয়াস। এবার আমরা অনেক ক্ষেত্রে সেটাকে নেচারটাকে এক্সপ্লয়েট করে ফেলি, কারণ নেচারে অলরেডি সমস্ত কিছুই যে যা কিছু করে রেখেছে একটা ওয়েল ব্যালেন্স এন্ড ইকুইলিব্রিয়াম। এবার এখানে একটা কনক্লুশন যে এখন তো সবই রিনিউয়েবল এনার্জি, তাহলে আমরা কি এই পেট্রোলিয়াম বা ফসিল ফুয়েলস এটাকে কি ছেড়ে দেবো না রিনিউয়েবল শিফট করব? কিন্তু রিনিউয়েবল এনার্জির যে ব্যাটারি কোম্পানি তাকেও কিন্তু ফসিল ফুয়েলের উপর ডিপেন্ড হতে হয়, কারণ তার যে ইন্ডাস্ট্রিটা চলে সেটা কিন্তু ব্যাটারিতে চলে না। তার যে ইন্ডাস্ট্রি যে ইলেকট্রিক্যাল সাপ্লাই সেটা কিন্তু আসে ফসিল ফুয়েলস থেকে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে হয়তো যে আমাদের রিনিউয়েবল এনার্জি রিসার্চটা আরো অনেক বেশি দরকার এবং হয়তো ভবিষ্যতে হয়তো আরো আসবে, কিন্তু এখন রিনিউয়েবল এনার্জি অনেক কস্টলি, যে কোনো সোলার সেল হোক বা যাই হোক, এবং তার জন্য পেট্রোলিয়ামের উপর আমরা এখনো ফুললি ডিপেন্ডেন্ট। কিন্তু একটা হচ্ছে আমরা এটাকে লক্ষ্য বা হয়তো অনেক জায়গাতে আপনারা যে দেখতে পাবেন যে বলা হয় যে এটা লিমিটেড, কিন্তু লিমিটেড আমরা কোন রেসপেক্টে হচ্ছে। আমরা এখন অবধি দেখলাম যে কোন একটা অয়েল থেকে আমরা 25% রিকভারি করতে পারছি, তার মানে ওখানে এখনো 75% পড়ে আছে। যদি কোনো টেকনিক বা কোনো রিসার্চ করে যেটাকে বলা হয় এনহান্সড অয়েল রিকভারি, এটা দিয়ে যদি আমরা আরো বেশি প্রোডাকশন বাড়াতে পারি তাহলে এটা অনেক দিন চলবে। নেক্সট, এখন অবধি ইন্ডিয়াতে টোটাল অয়েল ফিল্ড পাওয়া গেছে 260। রিসেন্টলি এক মাস আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা অয়েল ফিল্ড পাওয়া গেছে, সেটা হচ্ছে রানাঘাট, এবং কলকাতাতে অশোকনগরে অলরেডি একটা আছে। তো এইরকম অনেক নতুন নতুন অয়েল ফিল্ড এরকম ডিসকভার হচ্ছে এবং অল ওভার ওয়ার্ল্ডে 65,000 অয়েল ফিল্ড আছে। তাই আমরা যদি সমস্ত অয়েল ফিল্ড থেকে যদি একটা প্রোডাকশন, একটা হিউজ প্রোডাকশন স্টার্ট করি, তাহলে কিন্তু সেটা যে কতদিন চলবে কেউ জানে না। এবং আরেকটা যেটা সবথেকে প্রবলেম হচ্ছে যে আমরা অনলি 25% রিকভারি করতে পারছি, 75% পারছি না। সেটাকে যদি একটা করা যায়। আর একটা মেইন প্রবলেম কি, কার্বন ডাই অক্সাইড দেন এমিশন। ফসিল ফুয়েলস এ কিন্তু CO2 এমিশন ছাড়া আর কোনো ড্রব্যাকস নেই। ইজ देयर এনি ড্রব্যাকস? কারণ ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশন হয় ওটা তো সব ইন্ডাস্ট্রি থেকে হয়, সেটা তো রিনিউয়েবল ব্যাটারি ইন্ডাস্ট্রি থেকে হয়। ওটা বাদ দিলে অনলি CO2 এমিশন ছাড়া কোনো প্রবলেম নেই। তাই আমরা যদি যেখানে CO2, সাপোজ আমার একটা বাইক আছে বা গাড়ি আছে, সেখানে যখন CO2 এমিট করছে, সেখানে যদি আমি কোনো ক্যাটালাইটিক কনভার্টার লাগাতে পারি যে কার্বন ডাই অক্সাইড এমিশনটা হবে না, তাহলেই তো আমার ফসিল ফুয়েলস এর প্রবলেম একটা বড় সলভ হবে। তো এই সমস্ত এরিয়াতে এখনো রিসার্চ চলছে, বা এগুলো নিয়ে যদি হয়তো ইন ফিউচার আরো অনেক দিন চলবে, ততদিনে হয়তো রিনিউয়েবল হয়তো আরো আগে আসবে। So shift is required, but we need to till now depend on the fossil fuel. So thank you, and Thank you, Dr. Ramani, for this informative talk. Now, any question? Students? স্যার আমার কোশ্চেন ছিল যে যেরকম হাইড্রোকার্বন ফ্র্যাকিং করা হয় সেরকম কি পলিমার ফ্র্যাকিং করা হয়? কারণ সাধারণত পলিমারগুলো রঞ্চের জন্য এগুলো ডিগ্রেড হয় না, তো যদি পলিমার ফ্র্যাকিং করা হয় তাহলে পলিউশনটা অনেকটা কম হবে। আর আরেকটা বিষয় যে যেমন পেট্রোলিয়াম থেকে আমরা পলিমার পাই, এমন কোনো পদ্ধতি আছে যে পলিমার থেকে পেট্রোল সেকেন্ড কোশ্চেন অন্য কোনো যেটাকে বলা হয় সিনথেটিক অয়েল, যেটা লাইনলি আমি দেখাই, এটা সিনথেটিক অয়েল তৈরি করা যায় যে কিছু কিছু স্মল এরকম হাইড্রোকার্বন যেটাকে, এবং অনেক ক্ষেত্রে কি করা হয় যে হেভি অয়েল যেটাকে বলে, হেভি অয়েল মানে হচ্ছে যার কার্বন অনেক কম, সেটাকে নিয়ে আবার সেটাকে এরকম ইউজফুল ডিজেল বা অয়েল পেট্রোলে কনভার্ট করা যায়, এবং কিছু কিছু পলিমারকে ইউজ করে করা যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে কস্ট। আমার যদি পেট্রোল আমি 100 টাকায় পাই, ওটার হয়তো 200 টাকা, কেউ নেবে না, কি লাভ?
আরেকটা হচ্ছে যে ক্র্যাকিং, যেটা ক্র্যাকিং এর আরেকটা হচ্ছে যে হ্যাঁ পলিমার ক্র্যাকিংও করা যায়, কিন্তু সেটা দেখতে হবে যে আমি কোন পারপাসে ইউজ করছি। যদি আমি হাইড্রোকার্বন ক্র্যাকিং করি তাহলে আমার কি লাভ, হাইড্রোকার্বন ক্র্যাকিং করে আমি ওখান থেকে একটা লং চেন থেকে ছোট ছোট চেন পাচ্ছি, যেটা হচ্ছে আমার ফুয়েল হিসাবে ইউজ হবে। কিন্তু যদি আমি হয়তো পলিমারটা ক্র্যাকিং করে যদি কোনো ইউজফুল প্রোডাক্ট পেতে চাই, সেক্ষেত্রে করা যায় এবং করা হয়, ইন্ডাস্ট্রি এবং সায়েন্সেও করা হয়। Next. Any other question? নমস্কার স্যার, আগামী দিনে হাইড্রোজেন সেক্টর আসছে, আপনি রিনিউয়েবল এনার্জির কথা বললেন, এটা কতটা ট্রান্সফরমেশন হবে বা কতটা ডিসরাপশন আসবে আগামী দিনে, যদি পসিবল কথা বললেন আপনি, তো সেক্ষেত্রে বাইফেলোর ব্লেন্ডিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়ে যদি আপনি পরামর্শ করেন। হ্যাঁ, এই হাইড্রোজেন কনভার্সন এখন তো একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা মেন মিশনই হচ্ছে যে গ্রিন হাইড্রোজেন মিশন। মানে আমরা হাইড্রোজেনটাকে তৈরি করব, কিন্তু তার জন্য কোনো কার্বন ডাই অক্সাইড এমিট হবে না। তো এটা হচ্ছে একটা প্রবলেম। এবার এর জন্য আরেকটা যেটা ইথানল ব্লেন্ডিং, যেটা হচ্ছে ইথানল ব্লেন্ডিং হচ্ছে যে এখন অবধি আমরা 2 to 3% পেট্রোলের সঙ্গে ইথানল মিক্স করা হয়। এবং ইথানল ব্লেন্ডিং এর জন্য কি হয়, পেট্রোলের তার হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু বাড়ে, মানে হচ্ছে আমার মাইলেজ বেশি পাবে। কিন্তু এটা হচ্ছে ইট শুড বি 100% ইথানল। যেটা হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে ইউজ করা হয় সেটা হচ্ছে 70% বা 80% দ্যাট উইল নট ওয়ার্ক, কারণ ওর মধ্যে যে 20% ওয়াটার আছে সেটা আমার ইঞ্জিনকে ড্যামেজ করবে। তাই যদি আমরা 100% ইথানলের জন্য ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি কিছু প্রজেক্ট নিয়েছে, যেমন হচ্ছে আমরা জানি দিল্লি এনসিআর এরিয়াতে যে হিউজ পলিউশন হয়, সেখানে হচ্ছে যে বাকি যে সমস্ত অবশিষ্ট সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়। স্ট্র থেকে হচ্ছে ইথানল প্রোডাকশন একটা হিউজ কাজ ওখানে শুরু হয়েছে। এবং আরেকটা হচ্ছে আসামে হচ্ছে প্রচুর ব্যাম্বু পাওয়া যায়, বাঁশ। তো এই বাঁশ থেকে কিভাবে পেট্রোল ইথানল, কারণ এই ইথানল প্রোডাকশন যদি বাড়াতে পারি তাহলে আমরা ইন্ডিয়াতে ইথানল ব্লেন্ডিংটা বেশি বেশি করতে পারবো। অলরেডি বাইরে ইউএসএ এবং কোনো কোনো দেশে অলরেডি 6% অবধি ব্লেন্ডিং স্টার্ট করেছে, আমরা এখন অবধি করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের হাতে সেরকম ভাবে ইথানল প্রোডাকশন নেই। এবং হাইড্রোজেন যেটা কথা বলেন সেটা অবশ্যই নিয়ার ফিউচার হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু এটা হচ্ছে টপিক অফ রিসার্চ এখন হচ্ছে, কারণ অতটাও ইজিলি অ্যাভেলেবল নয় এবং ইটস ভেরি কস্টলি। কারণ সমস্ত কিছু যে সমস্ত ইকুইপমেন্ট ইউজ করা হয় মানে হাইড্রোজেন প্রোডাকশন বা সেগুলোর জন্য, যেমন মুম্বাই লঞ্চ করেছে একটা ফুয়েল সেল বাস অলরেডি মুম্বাই লঞ্চ হয়েছে, কিন্তু সেগুলো কতটা ইন ফিউচার কতটা যাবে বা সেগুলো এখনো আন্ডারস্ট্যান্ড। তো হোপফুলি নিয়ার ফিউচার উইল সি। থ্যাংক ইউ। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আপনি বললেন যে লাইট চলে কেরোসিন, ভবিষ্যতে কি কেরোসিন ছাড়া আমরা কোনো ট্রেনে চালাতে পারবো না? কেরোসিন ছাড়া অন্য কোনো ফুয়েলে চালানো যেতে পারে, বা দেখতে হবে তার এফিসিয়েন্সি কেমন। শুধুমাত্র কেরোসিন ছাড়া আরেকটা হয় গ্যাসোলিন বল, যেটাকে অ্যাভিয়েশন গ্রেড গ্যাসোলিন, সেটাতেও জেট ইঞ্জিনগুলো রান করানো হয়, যেটা হচ্ছে মেইনলি মিলিটারি পারপাসে, কারণ সেটার জন্য অনেক বেশি হাই স্পিড বা থ্রাস্টের দরকার হয়। তার জন্য ওখানে অন্য পেট্রোল ইউজ করা হয়, মানে গ্যাসোলিন ইউজ করা হয়, অ্যাভিয়েশন গ্রেড গ্যাসোলিন। Any further question? So once again, many thanks.